সাউন্ড দিয়ে দিছি। এখন 4 নম্বর লেকচারটা সিলেবাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তারপর তোমরা কেমন আছো বলো? নাজমুন, নিপু, ওয়ালাইকুম সালাম। তারপর ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অনেকে আছে, হ্যাঁ অনেকে আছে। আসলে প্রিয় স্যার রংপুর থেকে জামান। ওরে জামান রে জামান, আমার প্রিয় জামান রে, স্নেহের জামান। জামান ভালো আছে রে জামান? জামান ভালো আছে? আমার প্রিয় জামান। ওয়ালাইকুম সালাম। মুজাম্মেল, গোধূলি সন্ধ্যা, ওয়ালাইকুম সালাম। তারপর অনেকে আছে মাশাল্লাহ। হুম, নাজবুল, নিপু, স্যার ভালো, থ্যাংক ইউ তোমাকে। আমি ভালো আছি নিপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ ভালো আছি জামানও, থ্যাংক ইউ জামান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাতে ফোন করো জামান, রাতে ফোন করো। আচ্ছা থ্যাংক ইউ। তারপরে অনেকে আছে, অনুপ মজুমদার, তারপরে আরাফ রহমান, আকাশ, আখি, তারপরে ইমান তিশিল, হুমায়রা জোহরা, তারপরে জুই, খাদিজা আক্তার খান, নাদিয়া নূর, আলামিন, হ্যাঁ, ফারজানা। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তাহলে আজকে হলো আমাদের স্যার বলেছিলাম। আচ্ছা, আজকে তোমাদের প্রথম ক্লাস, হ্যাঁ। এখানে দেয়া আছে সিলেবাস আলোচনা, ভাষা, ধ্বনি ও বর্ণ। শোনো, সিলেবাস আলোচনা তো এটা খুব কঠিন জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস কিছুই না। কারণ সিলেবাসটা তোমাদের সকলের ওই যে কনভিউসের যে গাইড দেয়, আর তোমরা যে ওই পিএসসি সব জায়গায় এটা লেখা আছে, গাইডে গুইডে সব জায়গায় লেখা সিলেবাসে কি কি আছে। এটা নিয়ে আলোচনা করার খুব বেশি কিছু নাই। এর ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, এটাই মেন কথা। সিলেবাসে কি আছে? সন্ধি আছে, সমাস আছে, প্রত্যয় আছে, বাক্য আছে, শব্দ আছে, বর্ণ আছে, হ্যাঁ, ধ্বনি আছে। এই আলোচনা বলতে এগুলো ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আলোচনা বলে কোনো বিশেষ কোনো জিনিসটা যে আলোচনা হয় নাকি, আলোচনা তার তেমন কিছু না। যে বিষয়গুলো আছে তোমাদের ওগুলো ভালো করে পড়তে হবে, এটাই হলো কথা। আচ্ছা, তাহলে এখানে ভাষাটা হলো বর্ণনামূলক বিষয়, তোমরা পড়ে নিবা। এখানে যেগুলো এই টেকনিক্যাল জিনিস সেগুলো বর্ণ পরিচয়। 1 নম্বর লেকচার যে টেকনিক্যাল জিনিসটা সেটা বর্ণ পরিচয়। এই বর্ণ ভালো করে চিনতে হবে, ধ্বনি বর্ণ, বর্ণ ভালো করে চিনতে হবে। তার একটু নিচে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হো, দেখা যায় না, চাইছে নিচে লিখে দাও। বর্ণ প্রকরণ। তোমার চিনতে হবে বর্ণ ভালো করে, কারণ বর্ণতে প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা আমাকে বলো তো, এই যে বর্ণ প্রকরণ কথাটা লিখেছি, তোমরা কি এই প্রকরণ কথাটার অর্থ বুঝো? প্রকরণ কথার অর্থ? না স্যার, বললে ভালো হয়। আচ্ছা, প্রকরণ কি স্যার প্রকার বোঝায় নাকি? এই যাক, একজন একটা বলছো তো প্রকার বোঝায়, একজন একটা বলছো, অসুবিধা নেই। শোনো, প্রকরণ কথার অর্থ প্রকার নয়। প্রকরণ কথার অর্থ হলো অধ্যায়। এখানে কি কাউকে দেখা যাচ্ছে? শারমিনকে দেখা যাচ্ছে? শারমিনকে, এখানে কি শারমিন আক্তারকে দেখা যাচ্ছে? তাই তো মনে জি হলো স্যার। নাকি? ও, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো একজনই দেখছো, সবাইকে দেখা যায় না সবাইকে? স্যার, উনি না ক্যামেরা স্যার। অন করেছেন, এজন্য দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, যাই হোক। শোনো,
প্রকরণ কথার অর্থ হলো অধ্যায়। মাথায় রেখো, প্রকরণ কথার অর্থ হলো অধ্যায়, অধ্যায় বা চ্যাপ্টার। বর্ণ প্রকরণ মিন্স বর্ণের অধ্যায় বা বর্ণের চ্যাপ্টার। তো চাকুরি প্রার্থীর বর্ণের পরিচয়ে থাকাটা অপরিহার্য। যাদের বর্ণের পরিচয় নেই তারা চাকুরি প্রার্থী হিসেবে গণ্য হবে না, তারা গণ্য হবে বিবাহ প্রার্থী হিসাবে। বলো, কথা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি যারা স্যার। Yes, যারা যারা বর্ণ ভালো করে বুঝে না তারা কি প্রার্থী? বিবাহ বিবাহ। প্রাপ্তি। বিবাহ প্রার্থী, চাকুরি প্রার্থী নয়। চাকুরি প্রার্থীর বর্ণের জ্ঞান থাকাই লাগবে, থাকাই লাগবে, থাকাই লাগবে, এসেনশিয়াল। আচ্ছা, চলো আমরা আজকে বর্ণের পরিচয় শিখব। তবে তোমরা বর্ণের পরিচয় একেবারে জানো না তা কিন্তু নয়, জানো তোমরা, কিন্তু তোমরা যে জানো এই জানায় কাজ হবে না। কি কাজ হবে না? যেই কাজ হবার জন্য এখানে ভর্তি হয়েছো, এই যে ক্লাস করছো, যে কাজ হওয়ার জন্য ওই কাজটা হবে না। ওই কাজটা হবার জন্য কেমন পরিচয় থাকা দরকার, আমরা আজকে সেই পরিচয়গুলো শেখার চেষ্টা করব। বলো, কথা পরিষ্কার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো সকল ভাষার বর্ণকেই একসাথে বর্ণমালা বলে, বর্ণমালা। পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কত? বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কত, এই প্রশ্ন আসছিল। মাথায় রাখবা, এই বর্ণমালা কথাটা কিন্তু এক বচন। মালা কয় বচন? এক বচন। তাহলে বর্ণমালার সংখ্যা কত বাংলা ভাষায়? একটা। বলো, বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা কত? একটা। একটা, একটা, একটা। তো আমাদের যে বর্ণমালা আছে, আমাদের বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্বরবর্ণ, একটা হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে চলো আমরা ওই ব্যঞ্জন বর্ণ দিয়ে, স্বরবর্ণ দিয়ে আলোচনাটা শুরু করি। একটু বর্ণগুলোর চেহারা দেখে নিই আগে। এই যে, এগুলো হলো আমাদের স্বরবর্ণ। এদের নিয়ে যে প্রশ্নটা সর্বপ্রথমে উঠে, এদের নিয়ে যে প্রশ্নটা সর্বপ্রথমে উঠে সেই প্রশ্নটা হলো, এই বর্ণগুলোকে পৃথক করা হলো কেন? এই বর্ণগুলোকে পৃথক করা হলো কেন? এগুলোকে পৃথক করা হয়েছে দুটো কারণে। দুটো কারণে বর্ণগুলোকে পৃথক করা হয়েছে। দুটো কারণের একটা কারণ হলো, এই দেখো, একটা কারণ হলো এই বর্ণগুলোকে যখন পড়া হয়, বলা হয়, উচ্চারণ করা হয়, তখন আমাদের বাকযন্ত্রের এক স্থান আরেক স্থানকে স্পর্শ করে না। বাকযন্ত্র কাকে বলে? যে সকল অঙ্গ কথা বলতে প্রয়োজন হয়। হ্যাঁ, দেখ শোনো, তাহলে তাহলে এই যে সকল মানে কথা বলতে যে সকল অঙ্গের সাহায্যের প্রয়োজন হয় সবগুলোকে একসাথে বাকযন্ত্র বলা হয়। এই যে এখান থেকে শুরু করে মানে ফুসফুস থেকে শুরু করে এই গলা হইয়া এই যে ঠোঁট পর্যন্ত, এই ঠোঁটটা হলো বাকযন্ত্রের বহিরঙ্গ, মানে এটা বাহিরের, অন্যগুলা ভেতরে। তাহলে এই বর্ণগুলোর উচ্চারণকালে বাকযন্ত্রের এক স্থান আরেক স্থানকে স্পর্শ করে না, এটা একটা কারণ। স্পর্শ যে করে স্যার, না তার একটা। কোনগুলো শব্দকে আমরা পৃথক করছি স্যার? আবার বলো। স্যার, বর্ণকে পৃথক করা হয় বলতে কি স্যার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে কেন পৃথক করলাম সেটা? এটা হ্যাঁ, এটাই মানে আমাদের সকল বর্ণগুলোকে একসাথে বর্ণমালা বলে। এই হুম। বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্বরবর্ণ, একটা হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। জি ও স্যার। স্বরবর্ণগুলো কেন পৃথক করা হলো এই কারণটা আমরা এখন আলোচনা করছি। স্বরবর্ণগুলোকে পৃথক করা হলো কেন,
এই কারণে আমরা আলোচনা এটা না আমরা আগে জেনে নিচ্ছি। এই বর্ণগুলোকে পৃথক করা হয়েছে দুইটা কারণে। একটা কারণ হলো এই বর্ণগুলোকে যখন পড়া হয়, বলা হয়, উচ্চারণ করা হয়, তখন বাকযন্ত্রের এক স্থান আরেক স্থানকে স্পর্শ করে না। বাকযন্ত্র কাকে বলে? ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত এই ভেতর দিকে সবগুলো বাকযন্ত্র স্পর্শ যে করে না, এর একটা প্রমাণ দেখতে পারি আমরা। এই দেখো, শব্দটা কমলা। শব্দটা কি? কমলা। কমলা। আমরা যখন ক বলি তখন একটা ছোট জিহ্বা আছে আমাদের, এটাকে আল জিহ্বা বলে। ওই যে দেখো, জিহ্বাটা উপর দিকে না লাগালে ক বলা যায় না। এই দেখো, ক ক জিহ্বাটা উপর দিকে লেগে যায়, উপর দিকে লেগে যায়, উপর দিকে লেগে বাহির থেকে বাতাস বেরোয়া বন্ধ না করলে ক বলা যায় না। ক। এবার ও যদি ওই জিহ্বাটা কারো না থাকে, এটাকে আল জিহ্বা বলে। যদি ওই জিহ্বাটা কারো না থাকে বা শর্ট থাকে, আর তাকে যদি কমলা বলতে বলো, সে কোনোদিন কমলা বলতে পারবে না। সে কমলা বলতে গিয়ে বলবে ওমলা ওমলা। ওই যে জিহ্বা নাই, যে লাগে না, যে বলবে ওমলা ওমলা। তোমরা একবার কমলা আরেকবার অমলা পড়ে দেখো, তাহলে লাগালাগি ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারবে। নিজেরা উচ্চারণ করে দেখো, নিজেরা উচ্চারণ করে দেখো। বুঝু কি ব্যাপারটা বুঝতে পারছো? কমলা বললে জিহ্বাটা লেগে যায় উপর দিকে, আর অমলা বললে লাগে না। তাহলে লাগাই দিলি ক, লাগাই দিলি ক, জিহ্বাটার উপর দিকে লাগাই দিলি ক, আর না লাগালি অ। একই জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু পার্থক্য হলো একটা লাগে একটা লাগে না। এইগুলো তো স্যার যেটাতে হচ্ছে বাকযন্ত্রের স্পর্শ থাকবে সেটা থাকবে সেটা ব্যঞ্জন বর্ণ, আর যেটাতে থাকবে না সেটা না, স্বরবর্ণ। স্পর্শ থাকলে কি হবে এটা তোমার আমি বলতে বলি নাই। আমি শুধু বলছি যে এই বর্ণগুলোর উচ্চারণে বাকযন্ত্র লাগবে না, তুমি এটা স্পষ্ট করো যে লাগবে না। বলো ঠিক আছে জি কিনা? স্যার। ঠিক আছে কিনা? জি স্যার। বাকযন্ত্র কি স্পর্শ লাগবে না, করে না। হুম। স্পর্শ করবে না, এইটা হলো মেন কথা। হুম। এই একটা কারণ। একটা কারণ হলো এই দেখো, আমরা যখন ক বলি তখন তার সাথে ও চলে আসে। বলো, ক বললে কে আসে? অ। ও ও আসে। ক বললে কে আসে? ও অ। আসে। কিন্তু আমাকে বললো তো, আমরা যদি ও বলি তখন তার সাথে কে আসে? অ। অ কেউ আসে না, ও ওই থাকে। তাহলে এর মানে হলো এই বর্ণগুলোর উচ্চারণে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। এই বর্ণগুলোর উচ্চারণে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে স্বরবর্ণগুলো পৃথক হওয়ার দুইটা কারণ। স্বরবর্ণগুলো পৃথক হওয়ার দুইটা কারণ। একটা কারণ হলো এই বর্ণগুলোর উচ্চারণকালে বাকযন্ত্রের এক স্থান আরেক স্থানকে স্পর্শ স্পর্শ করে না। করে না, আর এদের উচ্চারণে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না। হুম। তাহলে স্বরবর্ণগুলোর পৃথক হওয়ার কারণ দুইটা পরিষ্কার। জি স্যার। এখন এদের অনেক পরিচয় আছে, অনেক। তা আমরা তো অনেক পরিচয় পড়বো না, পড়তে হবেও না। আমরা কেবল আমাদের স্বার্থের পরিচয়গুলো পড়বো। স্বার্থের পরিচয়, স্বার্থের পরিচয় মিন্স পরীক্ষা আসে, এসে তাকে আসতে পারে, ওগুলো পড়বো। শুনো, এই বর্ণগুলোর মধ্যে কিছু বর্ণ আছে যেগুলো কম সময়ে পড়া যায়। যেগুলো কম সময়ে পড়া যায় এগুলাকে বলে হ্রস্ব স্বর বলে। হ্রস্ব স্বর। হ্রস্ব কথাটা হ্রাস থেকে আসছে। হ্রাস, হ্রাস মানে কম। যেগুলো কম সময়ে পড়া যায় এগুলো হ্রস্ব স্বর। এগুলো হইল ও, রসই, রসৌ, রি। চারটা, চারটা। ও, রসই, রসু, রি, চারটা। এই চারটা হলো হ্রস্ব স্বর। অন্যগুলো দীর্ঘস্বর। অন্যগুলো পড়তে সময় বেশি লাগে, তাই দীর্ঘস্বর। এরা হলো আ, দীর্ঘ ই,
দীর্ঘ এ ওই ও ও 7টা। বলো দীর্ঘ স্বর কয়টা? 7টা। দীর্ঘ স্বর কয়টা? 7টি। 7টি। হ্রস্ব স্বর কয়টা? 4টি। মনে রাখবা পরীক্ষায় সংখ্যাও আসে, পরীক্ষায় চেহারাও আসে। চেহারা আসে কিভাবে? চেহারা আসে নিচের কোনটি হ্রস্ব স্বর, নিচের কোনটি দীর্ঘ স্বর বা কোনটি দীর্ঘ স্বর নয়, এটা চেহারার প্রশ্ন। সুতরাং চেহারাগুলো মনে রাখতে হবে। আর সংখ্যা হ্রস্ব স্বর হলো 4টি, 5টি, 7টি, দীর্ঘ স্বর 7টি, 3টি, 4টি, 7টি, এরকম। তাহলে বলো দীর্ঘ স্বর কয়টা? 7টি। হ্রস্ব স্বর কয়টা? 4টি। আচ্ছা, এরপরে আছে যৌগিক স্বর। যৌগিক স্বরের আরো দুইটা নাম আছে। একটা হলো দ্বিস্বর, একটা নাম হলো সন্ধ্যক্ষর। এটা যৌগিক স্বর, দ্বিস্বর, আর একটা হলো সন্ধ্যক্ষর। যৌগিক স্বর, দ্বিস্বর, আর হলো সন্ধ্যক্ষর। এর একটা হলো ওই, একটা হলো ও, দুইটা। এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার যৌগিক স্বর বইয়ে তো লেখা দেখলাম 25টা। বইয়ে লেখা আছে বাংলা ভাষায় যৌগিক স্বর ও ধ্বনির সংখ্যা 25টি। এই কথাটা কি পড়ছো? জি স্যার। হ্যাঁ, জি তাহলে স্যার। প্রশ্ন স্যার বইয়ে লেখা আছে 25টি, আপনি লিখলেন 2টি, ঘটনা তো অন্যরকম হয়ে গেল। জি স্যার। এবার ব্যাপারটা শোনো, এবার ব্যাপারটা ভালো করে শুনো। দেখো তো এই শব্দটা কি লিখছি? বই। বই। দেখো বর সাথে আছে ও। বলো বর সাথে কি আছে? ও আছে। আর এরপরে আছে রসুই। বলো তো এই উচ্চারণটা কি? ওই। 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 উচ্চারণটা ওই। ওই উচ্চারণটা যা, তার জন্য একটা বর্ণ, অর্থাৎ এই যে এটা, এই বর্ণটা ওই। এর ভিতরে ও আর রসুই, ও আর রসুই, ওই। মানে উচ্চারণটা যা, বর্ণটা তা ওই। উচ্চারণটা ওই, বর্ণটাও কি ওই। ওই। বাস। এবার বলো তো এটা কি লিখছি? বই। বউ লিখছি। তাহলে বর সাথে কি আছে? ও আছে। এরপর কি আছে? রসু আছে। বলতো এই উচ্চারণটা কি হয়েছে? ও। ও হয়েছে। এই যে উচ্চারণটা হলো ও, এই উচ্চারণটা যা, তার জন্য একটা বর্ণ করা হয়েছে। এই যে বর্ণটা ও। বলো বর্ণটাও কি ও। ও। বলো বর্ণটা কি? ও। বর্ণটা কি ও। এখানে আছে উচ্চারণ ওই, তার জন্য একটা বর্ণ হলো ওই। উচ্চারণটা ও, তার জন্য একটা বর্ণ হলো ও। আচ্ছা, এইবার এই দিকে তাকাও। বলো তো এটা কি লিখছি? শব্দটা কি লিখছি? ভাই। ভাই। বলো তো ভর সাথে কি আছে? রসুই। ভর সাথে, ভর সাথে কি আছে? ভর, আর। আকার। আর এরপরে রসুই আছে, হুম। ঠিক কিনা বলো? তাহলে বলো আই। তো এই উচ্চারণটা কি হয়েছে? আই। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, এই যে উচ্চারণটা হলো আই, দেখো ওই, তার জন্য একটা বর্ণ, ও, তার জন্য একটা বর্ণ। তাহলে এই যে আই, তার জন্য কি একটা বর্ণ দরকার না? বলো, এর জন্য একটা বর্ণ দরকার না? জি স্যার। জি স্যার। আছে কি? স্যার আছে কি? দীর্ঘই। আই বলে বর্ণ আছে কি? স্যার। নাই, নাই, নাই। তাহলে শোনো, ওই এর জন্য একটা বর্ণ আছে, ও এর জন্য বর্ণ আছে, আই এর জন্য বর্ণ নাই। মাথায় রাখবা, এরকম ধ্বনি বাংলায় 25টা আছে। বলো কটা আছে? 25টা। ওই 25টা থেকে কেবল এই 2টা ধ্বনির জন্য ওই আর ও, এর জন্য 2টা বর্ণ আছে। বাকিগুলোর জন্য কোনো বর্ণ নাই, কিন্তু আমরা ব্যবহার করি।
আমরা এই কথা কই না, ভালোবাসা নিও, বলে কিনা জি স্যার বলি। টিচার ভালোবাসা নিও। নোর সাথে কি আছে? রসুই আছে, এরপরে কি আছে? হুম ও আছে। এই দেখো, ও এটা কিন্তু একটা উচ্চারণ, ইও। এটা একটা উচ্চারণ, স্বর উচ্চারণ, ইও। কিন্তু ইও জন্য কোনো বর্ণ আছে? না না, স্যার নাই। স্যার তাহলে নাই এবার শোনো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, না ভালো স্যার করে এখান থেকেও প্রশ্ন আসছে, কথাটা ভালো করে শোনো। এই দেখো, ইও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10টা 20টা 25টা আছে। কটা আছে? 25টা। 25টা ওই 25টা ধ্বনি থেকে, ওই 25টা ধ্বনি থেকে কেবল এই যে 2টা ধ্বনির জন্য এই 2টা বর্ণ আছে, বাকিগুলোর জন্য কোনো বর্ণ নাই, কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে প্রশ্ন 2টা। প্রশ্ন কটা? প্রশ্ন দুইটা। 2টা। একটা প্রশ্ন হলো, বাংলা ভাষায় যৌগিক স্বর ধ্বনি জ্ঞাপক বর্ণ 2টা। বলো উত্তরটা কি? দুইটা। আবার বলি, বাংলা ভাষায় যৌগিক স্বর ধ্বনি জ্ঞাপক বর্ণ দুটি 2টা। আর বাংলা ভাষায় যৌগিক স্বর ধ্বনি 25টা। বলো, যৌগিক স্বর ধ্বনি কয়টা? 25টা। দুইটা। বলো, যৌগিক স্বর ধ্বনি কয়টা? 25টা। আর যৌগিক স্বর ধ্বনি জ্ঞাপক বর্ণ কটা? দুটি দুইটা। আবার বলো, যৌগিক স্বর ধ্বনি কয়টা? 25টি যৌগিক স্বর ধ্বনি জ্ঞাপক বর্ণ কটা? 2টি। দুইটি। 2টি। আমাকে বলো, কথাটা কি ভালো করে পরিষ্কার হইলো? জি স্যার তাহলে ওই যে একজন লেখছে যৌগিক বর্ণ, হ্যাঁ, ওই ও ওই ও ও আর ও যৌগিক বর্ণ। আমরা তো এটা আলোচনা করলাম, যৌগিক বর্ণ। বলো, যৌগিক বর্ণ কয়টা? দুটি 2টা। যৌগিক বর্ণ আবার যে বলি, যৌগিক স্বর কয়টা? দুটি ওই 2টা একই কথা। যৌগিক বর্ণ যৌগিক স্বর একই কথা। যৌগিক স্বর মানে যৌগিক স্বর বর্ণ। বলো, কথা বুঝতে পারছো কিনা? জি জি স্যার স্যার। যৌগিক স্বর মানে কি? যৌগিক বর্ণ। স্বর মানে বর্ণ। যৌগিক স্বর বর্ণ। হ্যাঁ, কোথাও যে প্রশ্ন আসে যৌগিক স্বর, এই 2টাই। আবার প্রশ্ন আসে যৌগিক স্বর বর্ণ, এই 2টাই। আবার বাংলা ভাষায় যৌগিক স্বর ধ্বনি জ্ঞাপক বর্ণ, ওই উত্তর 2টাই। বলো, এই কথা কি পরিষ্কার হয়েছে? জি স্যার ধ্বনি হইলে 25টা। জি স্যার ধ্বনি কটা? 25টি স্বর বা বর্ণ যেটাই বলে, এটা হলো 2টা। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, করলাম বিসিএসও আসছে। বলো, যৌগিক স্বর ধ্বনি কয়টা? 25টি। 25টি। 25টা। যৌগিক স্বর ধ্বনি জ্ঞাপক বর্ণ কয়টা? দুইটি দুইটা। যৌগিক বর্ণ কয়টা? দুইটি। যৌগিক স্বর কয়টা? দুইটি 2টা। কথা ক্লিয়ার হয়েছে তো? জি জি স্যার স্যার। তাহলে আর ওই যৌগিক স্বরের আরো 2টা নাম আছে, দ্বিস্বর আর সন্ধ্যক্ষর। দ্বিস্বর আর সন্ধ্যক্ষর। দ্বিস্বর আর কি? সন্ধ্যক্ষর। ওইটাও যৌগিক স্বরের আরেক নাম। স্বরদক্ষ। দ্বিস্বর বা সন্ধ্যক্ষর। দ্বিস্বর বা সন্ধ্যক্ষর। বলো, হ্যাঁ, কথাটা কি ভালো করে মাথায় গেছে না মন্দ করে গেছে? বলো, কথাটা ভালো করে মাথায় গেছে না মন্দ করে? তো ভালো কইরা। জি স্যার পরীক্ষা। হ্যাঁ, এরপরে আছে আমাদের মৌলিক স্বর। এরপরে মৌলিক স্বর। এরপরে কি স্বর? মৌলিক স্বর। মৌলিক স্বর। বলো, মৌলিক স্বর কটা হইতে পারে? 7টি 7টা। হ্যাঁ, কিন্তু 7টা মৌলিক স্বরের হিসাব কিন্তু তোমরা আমাকে বুঝিয়ে দিতে পারবে না, কারণ হিসাবে প্যাচ আছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, প্যাচটা দেখো। 7টা মৌলিক স্বরের হিসাবটা বুঝে নাও, হিসাবটা বুঝে নাও। এই দেখো, 1টা 2টা 3টা। এই যে প্যাচ লেগে গেল, প্যাচ লেগে গেল। প্যাচটা হলো স্যার, এখানে তো 2টা বর্ণ,
আপনি তো একটা গুনলেন, তো আমি কটা গুনছি? একটা, এখানে বর্ণ কটা দেখা যায়? দুইটা, আমি গুনছি কটা? একটা। তাহলে একটা ঝামেলা হয়ে গেছে না? এবার জি শোনো, স্যার। এই ঝামেলার উত্তরটা শোনো, জি স্যার। এই ঝামেলার উত্তরটা শোনো। এই যে দেখো, ই ই ই, অর্থাৎ এর ভিতরে দুইটা রস্যই আছে। এর ভিতরে কয় আছে? কয়টা আছে? দুইটা রস্যই আছে। এখানে দুইটা রস্যই আর একটা রস্যই, এখানে মোট তিনটা রস্যই। আমাকে বলো, এই তিনটা রস্যইকে আমি তিনটা গুনবো, দুইটা গুনবো, নাকি একটা গুনবো? বলো। একটা, একটা। এখানে দুইটা রস্যই, একটা গুনবো। এখানে একটা রস্যই, এখানে মোট তিনটা রস্যই। তো তিনটা রস্যইকে আমি একটা গুনবো। একটা গুনবো, এই জন্য একটা গুনেছি। এখন তোমাদের পাল্টা প্রশ্ন আমার কাছে। প্রশ্নটা এই যে, স্যার, দীর্ঘির ভিতরে যেমন দুইটা রস্যই আছে, আর ভেতরে তো দুইটা ও আছে, তাহলে তো এইখানেও দুইটা মিলে একটা হবার কথা। বলো ঠিক কিনা? জি স্যার। বলো, প্রশ্নটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা কি? তার স্বরে আর ভেতর দুইটা স্বরে ও আছে। হ্যাঁ, তো স্যার সুতরাং প্রশ্নটা হচ্ছে কেন তিনটা গুনতেছি, কেন দুইটা গুনতেছি না? আচ্ছা, এবার শোনো। হ্যাঁ, এইখানে কেন আমরা পৃথক করে গণলাম তার কারণটা শোনো। দেখো, ই ই ই, এর অর্থ হলো দুইটা ই মিলে স্বরটা বদলায় নাই, খালি দীর্ঘ হয়েছে। ই ই ই, এই স্বরটা কি, এটা কি স্বরটা বদলেছে না না বদলায় নাই? ই ই ই, স্যার। বদলায় নাই। এবার দেখো, যদি ই ই ই হয়ে থাকে, তাহলে তো ও ও ও হবার কথা। বলো তো, ই ই ই হলে ও ও ও হবার কথা না? জি বলো। স্যার। জি স্যার। কিন্তু ও ও কি হয়? জি স্যার। আ ওই বলো, হবো। ও ও কি হয়? হয় ও স্যার। তাহলে ও ও যদি আ হয়, তাহলে কি হয়েছে স্যার। স্বর কি ঠিক থাকে? না স্যার। ওটা বদলে যায় না? জি এই যে ও ও না স্যার। এটা নতুন স্বর হয়ে গেল না? জি স্যার। জি যদি স্যার। ই ই ই হয়, তাহলে ও ও ও জি হওয়ার স্যার। কথা। কিন্তু না, ও ও কি হয়? হয়। আ আ হয়। হলে কি হয়? স্বরটা কি হয়ে যায়? বদলে চেঞ্জ যায়। বদলে যায়। ওই যে স্বরটা বদলে গেছে, আর একটা নতুন স্বরের মূল্য পাইছে। বলো, কথাটা কি বুঝতে এবার পরিষ্কার হলো? জি। জি স্যার। তাহলে বলো তো, এইখানে কয়টা? এইখানে এই যে এইখানে কয়টা? এখানে একটা। একটা, এইখানেও একটা। হ্যাঁ হ্যাঁ, একটা। কারণ উ একটা। উ উ বদলায় নাই, খালি দীর্ঘ হয়েছে। উ উ উ বদলায় নাই। এমন যদি হইতো উ উ আউ, এটা যদি আউ হয়ে যেত, তাহলে কি হইতো? বদলাই তো। বদলাই তবে নতুন বর্ণ হয়ে যেত। আচ্ছা, বদলাই। বদলাই যেত। সুতরাং এই যে চারটা, চারটা রিবাদ, একটা পাঁচটা, ওইটা যৌগিক, দুই তিন চার। ওই একটা ছয়টা, এটাও যৌগিক। তো সাতটা তোমরা বললে, কিন্তু আমরা তো ছয়টা পাইলাম, আরেকটা কই? পাইলাম তো ছয়টা, আরেকটা কই গেল? অজফলা আকাশ হয়েছে। আরেকটা আচ্ছা, দেখো, এই যে জফল আকার বলছো না, জি স্যার। জফল আকার যে বলে থাকো, খেয়াল করে দেখো তো। এর ভিতরে আছে ও, এরপরে আছে জো, এরপরে আছে আ। তোমরা আমাকে বলো তো, স্বরবর্ণের ভেতরে কি ব্যঞ্জন বর্ণ ঢুকে থাকে? বলো। না। না স্যার। তাহলে তুমি যে এ বলছো, এটা কি করে স্বর হইলো? এই কথা কি বলছি, বুঝতে পারছো কিনা? জি স্যার। বলো, কথা কি বলছি বলো। জয়ের সঙ্গে মনে হয় ও আছে যুক্ত এর জন্য। ও সাথে তো কি আছে? জ আছে। জাফর। জ আছে। জ স্বরবর্ণের মাঝখানে জ থাকে কখনো? না স্যার। থাকে না না। স্যার। তাহলে তাহলে এইবার দেখো,
এখানে ব্যাপারটা কি আমি বলি তোমাদেরকে, যেমন দেখো, এই দেখো, এই শব্দটা ব্যাংক, শব্দটা কি? ব্যাংক লিখছি, বলো তো ব্যাংক। কি কি লিখছি? ব্যাংক। দেখো তো এই বানানটা হয় কিনা আমি লিখলে, এই যে ব্যাংক হয়েছে, না স্যার। আর না। একবার লিখি, দেখো তো, এইবার দেখো তো হয়েছে কিনা? স্যার না। হয় নাই। আবার লিখলাম। লিখি, আবার 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 লিখি, দেখো তো এবার হয়েছে কিনা? জি। জি স্যার। বুঝছো কো? না, হয় নাই স্যার স্যার। না, না স্যার, বজ্র যখন ফলার আকার হবে। হ্যাঁ, তাহলে কি হবে? কি হবে? জফলা আকার। আকার হবে। তাহলে এইবার শুনো, কথাটা শুনো মন দিয়া। ওই যে ব্যাংক দেখতে একটা এ আছে না? এ জি আছে না? স্যার। জি স্যার। ওই এটার জন্য, ওই এর জন্য আমি এক হাত দিয়েছিলাম, এই জন্য তার বর্ণ আছে এ, কিন্তু হয় নাই। জফলা দিয়েছিলাম, তার বর্ণ আছে জ, কিন্তু হয় নাই। আকার দিয়েছিলাম, তার বর্ণ আছে, হয় নাই। মাথায় রাখবা, ওই এর জন্য এ জফলা আ দিয়া উচ্চারণটা হয় না। উচ্চারণটা কি হয় না? ওই উচ্চারণটার জন্য এই যে এইটা লাগে, জফলা আকার দিতে হয়। ও আছে, ওই জফলা আকার দিতে হয়। কিন্তু এটা মৌলিক বর্ণ না, এটা একটা মৌলিক স্বরধ্বনি। আর অ্যাকচুয়ালি এই এই যে এ উচ্চারণটা হলো, এটার জন্য কোনো বর্ণ নাই। বলো, এই যে এ মৌলিক স্বরটা হলো, তার জন্য কি নাই? মৌলিক বর্ণ নাই। বলো বর্ণ বলো। নাই। এটা হলো কাজ চালাবার ব্যবস্থা। এই যে অ জফলা আকার কাজ চালাবার ব্যবস্থা, এটাকে তুমি যদি স্বয়ং বর্ণ বলো, তাহলে প্রশ্ন উঠবে এর মাঝখানে জফলা কেন? কারণ স্বরের ভেতরে জফলা থাকতে পারে না। স্বরের ভেতরে জফলা থাকতে পারে না। পারে না। বলো, কথাটা কি মাথায় গেল না, গেল না? ঠিক আছে স্যার, এটাকে স্বয়ংবর্ণ না বলে তাহলে কোন বর্ণ বলে? এটা একটা মৌলিক স্বরধ্বনি, কিন্তু বর্ণ না। এটা একটা মৌলিক স্বরধ্বনির কাজ চালাবার ব্যবস্থা। ও জফলা আকার, এটাকে মৌলিক স্বরধ্বনি বলবা, কিন্তু এটা স্বয়ং বর্ণ না। আমি এবার এই শর্টটা বর্ণ আবার তোমাদের লিখে দেখাচ্ছি। এই দেখো, ও আ রসই রসৌ এ ও এবং এবং এ, এই দেখো সাতটা, কিন্তু শেষের এর জন্য কোনো বর্ণরূপ নাই। শেষে যে এটা আছে, এটার জন্য কি নাই? কোনো বর্ণরূপ নাই। বলো, কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্যার প্রশ্নে যদি আসে তখন কেমন উত্তর দিবে? হ্যাঁ, প্রশ্নে কিভাবে আসলে কিভাবে উত্তর দিবে? 6টা লিখবে কখন 7টা লিখবে বলবো কখন? বলবো বলবো বলবো, এটাকে লেখো, এটাকে লেখো, তুমি উত্তর দিবে, আমি বলবো, এটাকে লেখো, লেখাটা শেষ করো। স্যার লিখছি তো। লেখছো? হ্যাঁ, জি স্যার। তাহলে হ্রস্বস্বর, দীর্ঘস্বর, যৌগিক স্বর, দ্বিস্বর বা সন্ধ্যক্ষর আর মৌলিক স্বর, বলো, এই জিনিসগুলোকে পরিষ্কার হয়েছে? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো, তোমার কি কোয়েশ্চেন বলো। স্যার এই যে দুইটা অ মিলিয়ে যে একটা আ হইছে, হুম, তারপরও স্যার আমরা পৃথক ভাবে গুনলাম কেন, এটা একটু আবার বলা যাবে? হ্যাঁ, বলা যাবেই তো। কারণ এটা এই কারণে গুনছি যে ও এটা দেখো, রস্বই রস্বই দীর্ঘই না, এই দুইটাকে একটা গুনছি। কেন একটা গুনছি? কারণ দীর্ঘের ভেতরে দুইটা রস্বই, জি ই স্যার। ই ই, এটা কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এখানে ও ও আ আমার চেঞ্জ হয়ে গেছে, শর্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা স্বয়ং বর্ণ হয়েছে, স্বয়ং। যদি এমন হইতো ও ও, এটা হইতো ও, তাহলে আর এটাকে একটা গুনতে হইতো। জি স্যার, বুঝতে পারছি। কি কথা বুঝছো এবার? জি স্যার। ওকে, এবার আসো, জন্মস্থানের নাম অনুসারে মানুষের নাম আছে। যেমন রাবেয়া বসুরি,
ওনাকে বসরি বলা হয় এই কারণে ওনার জন্ম ছিল ইরাকের বসরা নামক শহরে, তাই ওর নাম হলো বসরি। এরকম আরো বহু মানুষ আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। যেমন শাহজালাল ইয়ামেনি বলা হয়, শাহজালাল ইয়ামিনী। ইয়ামিনী কেন বলা হয়? ওনার জন্ম হলো ইয়ামেনে, ইয়ামেনে, এই জন্য ইয়ামিনী বলে। তারপরে আমাদের প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, বাড়ি সিরাজগঞ্জে। মানুষের যেমন জন্মস্থানের নাম অনুসারে নাম আছে, আমাদের এই বর্ণগুলোরও জন্মস্থানের নাম অনুসারে নাম আছে। সেই নামগুলো আমরা এখন দেখব। ও আ, এই দুইটা বর্ণের জন্ম হলো কণ্ঠে, সেই জন্য এই দুটাকে বলে কণ্ঠবর্ণ। ও আ জন্ম কণ্ঠে, তাই কণ্ঠবর্ণ। হ্রস্বই দীর্ঘই এই দুইটার জন্ম হলো তালুতে, এই কারণে এটার নাম হলো তালব্য বর্ণ। হ্রস্ব দীর্ঘ এই দুইটার জন্ম হলো ওষ্ঠে, এই জন্য ওষ্ঠবর্ণ। এই জন্য এরা হলো ওষ্ঠ বর্ণ, ওষ্ঠ বর্ণ। হ্রস্ব দীর্ঘ এই দুইটার জন্ম হলো ওষ্ঠে, সে কারণে ওষ্ঠ বর্ণ। রি এর জন্ম হলো মূর্ধায়, মূর্ধবর্ণ। মূর্ধন্য, এটা মূর্ধন্য বর্ণ। মূর্ধা জায়গাটা হলো এই যে আমাদের উপরের দাঁত আছে না, দাঁত, দাঁতের গোড়া আছে না, দাঁতের গোড়ার যে ঠিক উপরে লাগোয়া জায়গাটা, গর্ত গর্ত, এই দেখো গর্ত গর্ত, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে বলে মূর্ধা। বাংলায় বলে মূর্ধা, ইংরেজিতে বলে হার্ট প্যালেট। আমরা যখন রি বলি তখন ওই জিহ্বাটা ওই মূর্ধাতে ড্রপিং করে, এই দেখো রি, রি লাগে না কইলাম, লাগবে তো একটা, এটা আমরা আগেই জানি। এই যে রি, রি মূর্ধা থেকে তার জন্ম বলে, তার নাম মূর্ধন্য বর্ণ। এ ওই এদের জন্য দুটো জায়গা লাগে, কণ্ঠ লাগে আর তালু লাগে। কণ্ঠ লাগে, তালু লাগে, এই জন্য এই দুটাকে বলে কণ্ঠ তালব্য বর্ণ। কণ্ঠ তালব্য বর্ণ, কণ্ঠ তালব্য বর্ণ। তারপর হলো ও উ, এদের জন্য দুটো জায়গা লাগে, কণ্ঠ লাগে আর ওষ্ঠ লাগে, ওষ্ঠ। এই জন্য কোন জায়গাটা কোনটা? বলবো, এই জন্য এই দুইটা বর্ণকে একসাথে বলে কণ্ঠস্থ বর্ণ। কণ্ঠ বুঝো না কেন? কণ্ঠ গলা, এই যে তোমার এখান থেকে এই যে এটুকু 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 এটুকু, এই যে ভাগ আছে আবার, যে নিম্নকণ্ঠ, মধ্যকণ্ঠ, এই যে পশ্চাৎকণ্ঠ, অগ্রকণ্ঠ, এগুলো আছে। এই যে এই যে কণ্ঠ, কি পাইছো পাইছো পাইছো? জি স্যার। এই যে দেখো ও ও ও ও, দেখছো ওই ওতে কণ্ঠ শুরু করে ঠোঁট টাইপের গোল হয়, ও ও, এই যে এই জন্য কণ্ঠ লাগে, ওষ্ঠ মানে ঠোঁট, ওষ্ঠ লাগে, এই জন্য কণ্ঠ ওষ্ঠ। নামগুলা কি লেখা হয়েছে? জি স্যার। পরীক্ষায় আসছে গুলা, অনেক পরীক্ষায় আসতে দেখেছি, আসছে নিচের কোনটি কণ্ঠস্থ বর্ণ, কোনটি কণ্ঠস্থ বর্ণ নয়, ইত্যাদি প্রশ্ন। বলো, কথা কি পরিষ্কার? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা। এবার আসো অর্ধস্বর, অর্ধস্বর, অর্ধস্বর। অর্ধস্বর হলো রসই, রসউ, ও, এ, অন্তস্থ জ আর ব।
অর্ধস্বর, তোমরা যে বই পড়ো তোমাদের বইগুলোতে অর্ধস্বর 4টা দেওয়া আছে, প্রথম 4টা, আর পরের 2টা তোমাদের বইও আছে কিন্তু তোমরা বুঝো নাই। অন্যান্য সকল বড় বড় বইয়ে ওই 2টো দেওয়া আছে। কিন্তু তোমাদের প্রশ্ন হলো, স্যার ওই পরের 2টা তো ব্যঞ্জন বর্ণ দেখা যাচ্ছে, এরা অর্ধস্বর কেন হলো? এটা তোমাদের প্রশ্ন। আর দ্বিতীয় কথা হলো, এদেরকে অর্ধস্বর বলে কেন? সিম্পল কথা, অর্ধস্বর কেন বলে দেখো, এই শব্দটা লিখছি বই, বলো শব্দটা কি লিখছি? বই। বই। ওই এই বর্ণটার উচ্চারণ হলো হ্রস্ব ই। বলো এই বর্ণ উচ্চারণ কি? ই হ্রস্ব ই। এখন এটার উচ্চারণ হ্রস্ব ই হলে এই শব্দটার উচ্চারণ হওয়ার কথা ছিল বই। বলো তো আমরা কি বই বলি? না স্যার, বলো এটা কি লিখছি? বলো বউ। বউ। এর উচ্চারণটা হ্রস্ব উ। আমরা তো একে এই শব্দ পড়ার কথা ছিল বউ, আমরা কি সে আমার বউ এভাবে বলি? না না স্যার, বউ বলি। আমরা কি রসে পুরো উচ্চারণটা করি? না স্যার না, করি না না। স্যার, এই দেখো, আমরা কি বলি তুমি ভাত খাও এভাবে বলি? না স্যার, কি বলি? তুমি ভাত খাও। ভাত খাও। তো খাও বললে তো এই যে এর তো উচ্চারণটা ও, কিন্তু আমরা কি পুরা ওটা উচ্চারণ করি? করি না না। স্যার এই যে অর্ধস্বর। এখন শেষের 2টা কেন অর্ধস্বর, এই কথাটা শোনো। শেষের 2টা দেখা যাচ্ছে ব্যঞ্জন বর্ণ। বলো কি দেখা যাচ্ছে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ওগুলো কেন অর্ধস্বর হচ্ছে? এইবার শোনো, শেষের 2টা অর্ধস্বরের কারণ হলো ওই 2টা বর্ণের জন্ম হলো স্বর থেকে। বলো বর্ণ জন্ম থেকে স্বর থেকে। শহর থেকে। হ্যাঁ, কি করে আর স্বর থেকে জন্ম হলো দেখো, উদাহরণ দেখলে পরে বুঝবা। এই দেখো, ও আর ই মিলে এ হয়, ও আর ই মিলে কি হয়? ও হয়। কিভাবে হয়? কিভাবে হয়? যেমন এই দেখো, শুভ যোগ ইচ্ছা, তো শব্দটা কি হবে? শুভেচ্ছা। শুভেচ্ছা হবে। তাহলে এই যে একটা, এটা কিসে কিসে মিলে হইলো? ও আর ই। ও ও আর আর ই। ই। বল এই কথা বোঝা গেল? জি স্যার। কিন্তু এমন যদি হয় ঘটনা, এই দেখো, আগে এসে পরে ই পরে চলে যায় ও, তাহলে কি হবে? বল এই প্রশ্ন ওঠে না? আগে ও পরে ই এ হয়ে যাবে, কিন্তু আগে ই পরে ও এলে কি হবে? মাথায় রাখবা। তাহলে জ হবে, জ জ জ। বলো কি জ হবে? জ হবে। জ। কিভাবে হয়? উদাহরণটা দেখো, দেখলে পরে বুঝবে। উদাহরণ দেখো, দেখলে পরে বুঝবে। এই দেখো, অতি, এই যে রসই আছে, অন্তর, এই যে অ আছে, এবারে ও আর ই কি হবে? এই যে দেখো, এই 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 দেখো, এই ও আর ই মিলে জ হবে। আমরা এখানে ডাইরেক্ট এই যত লিখতে পারি না, এই যে জ ফলাতে লিখি আমরা। এই দেখো, অত্যন্ত। আমাকে বলো, কথাটা মাথায় গেছে কি গেছে না? স্যার অত্যন্ত আবার একটু বলেন। স্যার আচ্ছা, একটু আবার বলেন। আচ্ছা, আবার বলি, কথাটা মন দিয়ে শুনো, জটিল কথা। আগে এই কথাটা বলো তো, ভালো করে বুঝছো কিনা, এই ও আর ই মিলে যে এ হয়, স্যার এটা বুঝছি। এটা বুঝছো? এখন এটা বুঝে থাকলে আমাকে বলো, ও আগে ই পরে, এমন যদি হয় ই আইসে পরে আগে আর ও চলে যায় পরে, তাহলে কি হবে? স্যার জ। জ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জদে হবে। তার দৃষ্টান্তটা হলো এই যে অতি, তোর সাথে রসই আছে না? জি বলো, তোর সাথে রসই আছে না? জি। আর ওই যে অন্তের ও আছে না? তাহলে এখন ই আর ও পাশাপাশি হয়ে গেল না? জি স্যার। তাহলে এখন তাহলে কি হবে? এই যে ই আর ও যে পাশাপাশি হলো, এখন তাহলে কি হবে? বলো এখন কি হবে? জফলা।
এখন জফলা মানে জফলা মানে কি? জ জফলা মানে জকে তো আমরা এইভাবে লিখতে পারি না। দেখো তো এইভাবে কি লিখতে পারবা? এইভাবে 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 লিখতে পারবা? না স্যার তাহলে এই যে আর এই যে ফলা, এটা কি এক জিনিস না দুই জিনিস? বলো। দুই জিনিস। হ্যাঁ, কেমনে দুই জিনিস বোকা? একই স্যার। আর জফলা একই জিনিস? জি স্যার তারা কি বলবো তাহলে স্যার জ লিখলেন না কেন? আরে লেখলে তো লেখা যাবে না, এটা সিস্টেম। তোমার লেখায় দেখলাম না, এবার তো লেখলে হয় না। এই জন্য জয়ের একটা সংক্ষিপ্ত রূপ আছে, এটা ফলা বলে, আমরা জফলা দিয়ে লিখি। একই কথা। বলো, কথা কি এখনো বুঝো নাই? বুঝতে পারছি স্যার এই সাউন্ড করে কার ফোনে সাউন্ড করে মনে হয়? দেখো, আমাকে বলো, ও আর ই মিলে কি হয়? বলো। তো জ और ই আহ, মিলে ও এ আর হয় ই মিলে কি হয়? এ হয় এ এ হয় হয়। হয় আর এবার বলো, ই আর ও মিলে কি হয়? জ জ জ হয়। জ কথা বুঝতে পারছো? ওই জটাকে আমরা ফলা করে লিখি, শব্দের মাঝখানে ফলা করে লিখি, ডাইরেক্ট লিখি না। বলো, এবার কি কথাটা মাথায় গেছে? আচ্ছা, জি স্যার তাহলে স্যার এবার আরেকটা দেখো, ও আর রসু মিলে উ হয়। কি হয়? কি হয়? ও হয় উ ও হয়। হয়। পর যোগ উপকার, পরোপকার। এগুলো মুখস্থ করছো না? পড়ো না? এগুলো পড়ো নাই? জি স্যার করছি। তাহলে এবার এখানে দেখো, এই ও আর ও মিলে ও হয়, কিন্তু এমন যদি হয় আগে আসে ও, পরে যায় ও, তাহলে কি হবে? তাহলে কি হবে? ব উত্তর তাহলে ব হবে। এই যে ব হবে। এবার উদাহরণটা দেখো, এই যে দেখো, সু যুগ অল্প। মুখস্থ করো নাই? স্বল্প। স্বল্প এই দেখো, সু যুগ অল্প, এই যে আগে রসু পরে ও আছে, এখন এটা কি হয়ে যাবে? জ এই যে ব জ হয়ে যাবে, স্বল্প। হয়ে যাবে। সুযোগ অল্প, স্বল্প। আমাকে বলো, কথাটা কি মাথায় গেল না গেল না? বলো। জি স্যার গেছে। তাহলে বলো, অর্ধস্বর কয়টা? 6টা। ছয়টা ছয়টা। হ্যাঁ, এর মধ্যে স্বর, ডাইরেক্ট স্বরের 4টা, আর স্বর থেকে ব্যঞ্জন হয়েছে এমন হলো 2টা। কথাটা ভালো করে বুঝছো না মন্দ করে বুঝছো? বলো। ভালো করে বুঝছি স্যার স্যার। বলুন। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। বই পড়িতে গুলো তোমরা সহজে বুঝবা না, বই পড়ে সহজে গুলো বোঝা যায় না। আচ্ছা, গেল আমাদের অর্ধস্বর। এবার আসো, আমাদের এই স্বরবর্ণগুলোর প্রতিনিধিত্বকারী চিহ্ন আছে। প্রতিনিধিত্বকারী চিহ্ন আছে, যেগুলোকে আমরা কার বলি বা কার বর্ণ বলি। যেমন আমি দেখাই, তোমার চিহ্নগুলো আমি দেখাই আবার। এই যে স্বরও চিহ্ন এগুলো হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা স্বরবর্ণের প্রতিনিধিত্বকারী চিহ্ন। এটাকে কার বা কার বর্ণ বলে। কার বা কার বর্ণ। বলো, কি বলে? কার বা কার্বন। কার বর্ণ। কার বা কার বা কার কার্বন কার বা কার। তাহলে কথা এভাবে লেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা প্রতিনিধিত্বকারী চিহ্নগুলোকে কার বলে লেখো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা প্রতিনিধিত্বকারী চিহ্নগুলোকে কার বলে। এগুলো হলো বলে চিহ্নগুলো লেখো। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা প্রতিনিধিত্বকারী চিহ্নগুলোকে কার বলে বইলা এগুলো হলো লেখো। লেখা নিচে এটা নোট লিখবা, নোট 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 লিখবা, নোট। স্যার হ্যাঁ, বলো। স্যার 47 BCS এর আগে এই ক্লাসগুলো কি আবার রিপিট হবে, মানে রিভিশন কি হবে?
কেন এই প্রশ্ন কেন? কি পড়াই তুমি এটা নিয়ে ভালো করে বুঝবা। এটা তো অপ্রাসঙ্গিক প্রশ্ন। না স্যার, আমার তো যে মাস্টার্স এর পরীক্ষা 17 তারিখ ফেব্রুয়ারির, আমি এর জন্য বলতেছি যে অনেক ক্লাস ওভাবে তো করাও হয় না, পেন্ডিং হয়ে যায়। ক্লাস অনেক অনেক রিভিশন হয়, অনেক 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 অনেকবার হয়। এগুলো অনেকবার হবে, কিন্তু প্রথমবার তুমি ভালো করে পাওয়ার চেষ্টা করো। অনেকবার জি রিভিশন হয়, অনেকবার রিভিশন হবে। বলো, লেখো, নোটে লেখো, ও বর্ণের কোনো কার চিহ্ন নেই। লেখো, ও বর্ণের কোনো কার চিহ্ন নেই। ও বর্ণের কোনো কার চিহ্ন নেই। পক্ষান্তরে লিখবা, পক্ষান্তরে যেটা লিখবা, পক্ষান্তরে ধ্বনির কোনো বর্ণরূপ নেই। পক্ষান্তরে ধ্বনির কোনো বর্ণরূপ নেই। কথাটা কি লিখতে পারছো? কথাটা লিখতে পারছো? জি স্যার। বলো, কথাটা কি জি লিখছো স্যার। বলো তো? কথাটা কি লিখছো বলো তো? কথাটা কি লিখছো বলো? অবর্ণের কোনো কাজ নেই, পক্ষান্তরে আধুনিক কোনো বর্ণরূপ নেই। হ্যাঁ, তাহলে অধ্বনির কোনো বর্ণরূপ নেই। কার চিহ্ন নেই। কার চিহ্ন নেই। আর ধ্বনির কোনো বর্ণরূপ নেই। হ্যাঁ, আচ্ছা। আরেকটা নোট আছে, যে লেখো, লেখো, ওকে, এই যে অবর্ণকে, এই যে লেখো, এটাই অবর্ণকে লিন, লিন বা নীলিন বর্ণ বলা হয়। দেখো, অবর্ণকে লিন বা নীলিন বর্ণ বলা হয়। অবর্ণকে লিন বা নীলিন বর্ণ বলা হয়। লেখা নিচে ব্র্যাকেটে লিখে রাখবা, লিন অর্থ লুকায়িত। লিন অর্থ লুকায়িত। লিন কথার অর্থ লিখে রাখবা ব্র্যাকেটে, লুকায়িত। লিন অর্থ লুকায়িত। হ্যাঁ, এটাকে লুকায়িত বর্ণ কেন বলে? লুকায়িত বর্ণ এই কারণে বলে, সে ব্যঞ্জন বর্ণের ভেতর লুকিয়ে থাকে। ব্যঞ্জন বর্ণের ভেতর লুকিয়ে থাকে, সেই জন্য কি বলে? লুকায়িত বর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের ভিতর লুকিয়ে থাকে, সে কারণে তাকে লিন বর্ণ বলে। বলো, কথাটা কি লিখতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার, আ বলো। ধ্বনির কোনো বর্ণরূপ নেই, কিন্তু স্যার এটা একটি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস, ভেরি গুড। এটা একটা মৌলিক স্বর, কথাটা মাথায় রাখো। বর্ণরূপ নাই, কিন্তু এটা মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনিটার যিনি আবিষ্কারক, ওনার নামও কিন্তু পরীক্ষা আসে। উনি হলেন ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই। বলো, এটা কে কে তৈরি করছিলেন? ভাষাবিজ্ঞানী আব্দুল মোহাম্মদ হাই। আব্দুল হাই। মাথায় রেখো, ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই এই মৌলিক স্বরধ্বনিটার আবিষ্কারক। ওনার কথা মাথায় রাখবা। আচ্ছা, এবার আসো মাত্রা। এবার আসো মাত্রা। পূর্ণমাত্রার স্বর লেখো, পূর্ণমাত্রার স্বর। স্বর হইল ও, আ, রস্বই, দীর্ঘই, রসৌ, দীর্ঘ। 6টা পূর্ণমাত্রা স্বর হইল, 6টা পূর্ণমাত্রা স্বর হইল 6টা। অর্ধমাত্রার স্বর একটা। মাত্রাবিহীন স্বর এ, ওই, ও, ও, 4টা। মোট হলো 11টা। মোট হলো 11টা।
আমাকে বলো, এই 11টা স্বর সম্পর্কে এতক্ষণ আমরা যেসব তথ্য উপাত্ত পাইলাম, এগুলা কি সত্যি সত্যি আমাদের বুঝে আসছে? জি বলো। স্যার। স্যার বুঝে আসছে স্যার। হুম। এরপর কোনো কিন্তু আছে? কিন্তু হলো স্যার মনে থাকবে কি নাই তো? স্যার এটা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অর্ধস্বর হচ্ছে স্যার রস্বই দীর্ঘই এ ও আর জ ব। স্যার হ্যাঁ, অর্ধস্বর মানে কি স্যার? অর্ধ আরে দেখছো কারবারটা, অর্ধস্বর মানে কি জিজ্ঞেস করে আমার এখন, এখানে দাঁড়া বলি। অর্ধস্বর মানে হইলো এইটা কি লিখছি বলো, এটা 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 কি? লাউ। 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 এই বর্ণটার উচ্চারণ হইলো রস্ব উ। বলো কি? রস ও। রস্ব উ হইলে তো এই শব্দটার উচ্চারণ হবার কথা ছিল লাউ। কি হওয়ার কথা ছিল? স্যার লাউ লাউ হয়। টান দিয়ে। লাউ হওয়ার কথা ছিল না? জি স্যার। আমরা কি থেকে লাউ পড়ি, বাজার থেকে লাউ কিনে আনো, এটা এভাবে বলো? স্যার না পড়ি না না স্যার। ভাই। তা কি বলো, কি বলো? লাউ। তা লাউ লাউ। বললে কি রসু পুরা উচ্চারণটা হয়েছে? না না স্যার। স্যার। এই তো অর্ধস্বর, এই তো পুরা উচ্চারণ এই যদি অর্ধস্বর বলে থাকে, এই ব্যাখ্যাটা বুঝো নাই? এই বলো, এখন মাথায়, এখন মাথায় গেছে? স্যার স্যার গেছে গেছে। মানে যে যে বলছিল কেন বলে বুঝে নাই, ভালো করে বুঝছি কিনা এখন? এটা কি, এটা কি, এটা কি? বউ। বউ। এটা যদি উচ্চারণটা হ্রস্ব উ হয়, তাহলে তো এই শব্দটা হওয়ার কথা ছিল বউ। বলো, কেউ কি বললে সে আমার বউ, এভাবে পরিচয় করে দেয়? না স্যার। কে কি কি বলে? স্যার বউ বলি স্যার, তো বুঝছি। বউ বললে কি রসু পূর্ণ উচ্চারণটা হইলো? না স্যার না স্যার। তাহলে যাক, যে বলছিল বুঝে নাই, এবার কি বুঝতে পারছে? স্যার পারছি। কে বলছিল, কে? জুই? স্যার না স্যার আমি স্যার। না, তোমার নাম বলো। স্যার সৃষ্টি। সৃষ্টি, সুন্দর নাম, সৃষ্টি, সৃষ্টি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এবার বলো সৃষ্টি আহমেদ নাকি? জি স্যার। তাহলে এবার ভালো করে অর্ধস্বরের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? স্যার হয়েছে স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। আচ্ছা। ও তো বউ বলায় ভালো করে ক্লিয়ার হয়েছে আর কি, হ্যাঁ নাকি নাকি? আচ্ছা আসো। লাউ বলার সময় হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভ হয়েছে। তাহলে এবার শোনো, আমরা যাব এবার ব্যঞ্জন বর্ণ পরিচয়ে। দেখো, স্বরবর্ণ শেষ হলো। আচ্ছা দেখো, এই বর্ণগুলোকে প্রথমত বা প্রধানত যেই নামে রাখা হয়, এদের প্রাথমিক নাম হলো, এরা স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ নামে ডাকার কারণ হলো, এই বর্ণগুলো যে কোনো একটাকে বললে বাকযন্ত্রের এক স্থান স্যার আরেক বসে পড়ে। স্থানকে স্পর্শ করেই করে। আমাকে বলো তো, সৃষ্টি বলো, সৃষ্টি বলো, এই বর্ণটা কি? বলো, এটা এটা এটা। স্যার প। আবার বলো। স্যার এটা প। আচ্ছা, আমি যদিও তোমাকে দেখি না, কিন্তু আমি তো বুঝতে পারতেছি, তুমি যখন এই বর্ণটা বলছো তখন তোমার ঠোঁট দুইটা লেগে গেছে। লাগে নাই, জি লাগে স্যার। নাই? জি স্যার লাগছে স্যার। এবার তুমি ঠোঁট না লাগায় বলো, এটা ঠোঁট না লাগায় বলো। বলো। স্যার সোম হচ্ছে না স্যার। আচ্ছা, এর মানে হলো ঠোঁটের স্পর্শ ব্যতি রেখে এই বর্ণগুলোর একটাকে বলা যাবে না। এখন স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে সবগুলো কি উচ্চারণ করতে ঠোঁট লাগবে?
না না না, ওকে কোন বর্ণগুলো উচ্চারণ করতে কোন জায়গা লাগবে সে হিসাব করে এদেরকে বর্গে বর্গে ভাগ করা হয়েছে। এই বর্গ স্পর্শ করবে এক জায়গা, এই বর্গ করবে এক জায়গা, এই বর্গ এক জায়গা, এই বর্গ এক জায়গা। এদেরকে বর্গে বর্গে ভাগ করার কারণে এদের আরেকটা নাম হইল বর্গীয় বর্ণ। বর্গে বর্গে ভাগ করার কারণে এদের আরেকটা নাম কি? এরা স্যার বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ। বর্গ হলো 5টা, একটা বর্গে বর্ণের সংখ্যা হলো 5টা, তাহলে 5 5 25টা। বর্গীয় বর্ণ হচ্ছে 25টা। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছিল বর্গীয় বর্ণ 4টি, 5টি, 39টি, 25টি। এটা বিশেষ কোয়েশ্চেন। বলো কয়টা? 25টি। গেল আমাদের বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। এবার দেখো, এই বর্ণগুলো হলো বর্গের প্রথম বর্ণ, এই যারা প্রথম। আর এগুলো হলো বর্গের দ্বিতীয় বর্ণ, আর এগুলো হলো বর্গের তৃতীয় বর্ণ, আর এগুলো হলো বর্গের চতুর্থ বর্ণ, আর এগুলো হলো বর্গের পঞ্চম বর্ণ। আমরা এখন এগুলোর আরেকটা পরিচয় দেখব। এই যে দেখো, বলো কোন বর্ণগুলোকে আমি ইন্ডিকেট করছি? বলো। স্যার দ্বিতীয় আর চতুর্থ বর্গের দ্বিতীয় বর্ণ। আর চতুর্থ। মাথায় রাখবা, বর্গের দ্বিতীয় আর চতুর্থ বর্ণগুলো পড়তে, বলতে, উচ্চারণ করতে বেশি বেশি প্রাণের প্রয়োজন হয়, বেশি প্রাণ খরচ হয়, বেশি প্রাণ ব্যয় হয়। সেই কারণে এই বর্ণগুলোকে মহাপ্রাণ বলে। মহাপ্রাণ। এটাকে বলে মহাপ্রাণ বর্ণ। বলো কি প্রাণ বর্ণ বলে? মহাপ্রাণ। মহাপ্রাণ বর্ণ বলে। প্রাণ মানে বাতাস, প্রাণ মানে কি? বাতাস। কিন্তু বলতে পারবা না মহা বাতাস বর্ণ, এটা বলা যাবে না, মহাপ্রাণ বলতে হবে। আচ্ছা, এখন বলো তো দেখি কোনগুলোকে আমি ইন্ডিকেট করছি? প্রথম ও তৃতীয় বর্ণ। প্রথম, আর তৃতীয়, পঞ্চম তো স্যার, পঞ্চম। প্রথম, পঞ্চম। তৃতীয়, পঞ্চম। শোনো, বর্গের প্রথম, তৃতীয় আর পঞ্চম এই বর্ণগুলোকে যখন পড়া হয়, বলা হয়, উচ্চারণ করা হয়, তখন প্রাণ কম খরচ হয়, কম প্রাণের প্রয়োজন হয়। এই কারণে এগুলোকে বলে অল্প প্রাণ বর্ণ, বলে অল্প প্রাণ বর্ণ। তো গেল আমাদের মহাপ্রাণ, গেল আমাদের অল্প প্রাণ। বলো অল্প প্রাণ, মহাপ্রাণ কথাটা পরিষ্কার হয়েছে? গেল আমাদের মহাপ্রাণ, গেল আমাদের অল্প প্রাণ। আচ্ছা, এখন এইখানে দেখো তো, বলো তো কোন বর্ণগুলোকে আমি বাক্সবন্দি করছি? প্রথম আর দ্বিতীয়। প্রথম আর দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয়। গুড। এবার শোনো, এই বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণগুলোকে যখন পড়া হয়, বলা হয়, উচ্চারণ করা হয়, তখন আমাদের গলার ভেতরে একটা অঙ্গ আছে। এই অঙ্গটাকে বলে স্বরতন্ত্রী। অঙ্গটাকে বলে স্বরতন্ত্রী। আর বাংলায় বলে, ইংরেজিতে বলে ভোকাল কর্ড। ইংরেজিতে বলে ভোকাল কর্ড। আমরা যখন বর্গের প্রথম আর দ্বিতীয় এই বর্ণগুলোকে পড়ি, বলি বা উচ্চারণ করি, তখন ওই স্বরতন্ত্রী বা ভোকাল কর্ডটা ঘোষিত হয় না, ঘোষিত হয় না। তো ঘোষিত হয় না বললে প্রশ্নটা যে ঘুষ কি? বলো প্রশ্নটা কি? ঘোষিত হয় না বলে প্রশ্ন না যে ঘুষটা আবার কি জিনিস? মাথায় রাখবা, এই ঘুষটা ব্যাকরণের পরিভাষায় যে ঘুষ, এর বৈয়াকরণিক পারিভাষিক অর্থ হলো তরঙ্গ। বলো কি কি? তরঙ্গ। বলো ঘোষ মানে কি? তরঙ্গ, কাঁপা, ভাইব্রেশন হওয়া, অনুরণিত হওয়া, এই ঘোষ মানে। এটা কিন্তু মনে করলে আমরা এই যে ঘোষটা ব্যাকরণের পরিভাষা, এই ঘোষের পারিভাষিক অর্থ হলো তরঙ্গ বা কাঁপা বা অনুরণিত ইত্যাদি।
তাহলে বর্গের প্রথম বা দ্বিতীয় বর্ণগুলো আমরা যখন পড়ি, বলি বা উচ্চারণ করি, তখন আমাদের স্বরতন্ত্রী বা ভোকাল কর্ডটা তরঙ্গায়িত তথা ঘোষিত হয় না। এই ঘোষিত হয় না বলে এই বর্ণগুলোকে বলা হয় অঘোষ অঘোষ বর্ণ। এই দেখো বলে অঘোষ বর্ণ। বলো, বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণগুলোর কি বলে? অঘোষ বর্ণ। অঘোষ বর্ণ বলে। আমরা যখন বর্গের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম বর্ণগুলোকে পড়ি, বলি বা উচ্চারণ করি, বলো এবার কোনগুলোকে বাক্সবন্দী করলাম? বলো। তৃতীয় চতুর্থ পঞ্চম। এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণগুলোকে যখন আমরা পড়ি, তখন আমাদের ভোকাল কর্ড বা স্বরতন্ত্রী ঘোষিত হয়, মানে কাঁপে, ঘোষিত হয়। সেই কারণে এই বর্ণগুলোকে বলে ঘোষ বর্ণ। বলো কি বর্ণ বলে? উদ্ঘোষ ঘোষ বর্ণ। এখানে একটা কথা কই, শোনো। আমরা ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ বর্ণগুলোকে যেভাবে শিখলাম, বইয়ে যেভাবে লেখা আছে, তুমি যে সেইভাবে শিখে পরীক্ষার হলে গিয়ে যে দেখো ঘোষ, অঘোষ থেকে প্রশ্ন আসছে, উত্তর বের করতে পারবা না। তোমার ভেতরে শুরু হয়ে যাবে ঘুষাঘুষি, পারবা না। এইভাবে এইভাবে সংজ্ঞার্থ মুখস্থ করে পরীক্ষা হলে গিয়ে যদি দেখা যায় অল্প প্রাণ, মহাপ্রাণ থেকে প্রশ্ন আসছে, উত্তর বের করার আগে তোমার প্রাণ বের হয়ে যাবে। বলো, কথা কি মাথায় গেছে না গেছে না? গেছে না গেছে না? গেছে। তাহলে তোমাদের অনুরোধ না স্যার, যেহেতু আপনি জানেন আমাদের প্রাণটা বের হয়ে যাবে, প্রাণ যেন না বের হয়ে যায় তার জন্য একটা ব্যবস্থা করে দেন স্যার। কথাটা না? আমি একটা ব্যবস্থা করে দেই, এটাকে টেকনিক মনে রাখো। এই টেকনিক লেখা লাগবে না, দেখো এই টেকনিক তোমাকে সাহায্য করবে ওই বিপদের দিনে। সেটা হলো, এই যে অ আছে না, ও দেখা যাচ্ছে না, এই যে দেখো, এই যে ও আছে না, জি স্যার। ও মানে না, ও মানে কি? না। এ কথা কয় না তুই একটা অমানুষ বলে? জি স্যার। তাহলে অমানুষ মানে কি? অমানুষ মানে কি? মানুষ না। মানুষ না। আচ্ছা, আর এদিকে তাকাও, এই যে তরঙ্গ আছে না, তরঙ্গ, এই যে ঘোষের তরঙ্গ, ঘোষ, এই ঘোষ বানানটাকে আমরা একটু বিকৃত করব। এটা আর কেউ জানবে না, কেবল আমরাই জানবো। এই যেটা করে ফেললাম ঘুষ, কি করলাম? ঘুষ। তাহলে ওই অঘুষটা হয়ে গেল না ঘুষ। না ঘুষ মানে ঘুষ না। ঘুষ না মানে ঘুষ নেই না, আর ঘুষ নেই না মানে ঘুষ খাই না। তুমি একটা অফিসে গেলে, চিন্তা করলে কিছু মাল টাল না দিলে হয়তো কাজ হবে না, তো তুমি মাল দেওয়ার প্রস্তাব করলে, লোকটা বললো না 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 না, ঘুষ না ঘুষ না, আপনি বসেন, ধৈর্য ধরে আমি কাজটা করে দিব। আমাকে বলো, যে লোকটা বলছে না 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 না, ঘুষ না ঘুষ না ঘুষ না, এর মানে তো এই যে আমি ঘুষ নেই না। আমি ঘুষ নেই না এর মানে আমি ঘুষ খাই না। এখন প্রশ্ন হলো, যে লোকটা ঘুষ নেয় না, যে লোকটা ঘুষ খায় না, ওই লোকটা কোন শ্রেণীর লোক? ওই লোকটা হলো প্রথম শ্রেণীর লোক বা দ্বিতীয় শ্রেণীর লোক। বলো তো, ঘুষ খায় না কোন শ্রেণীর লোক? বলো। প্রথম। হ্যাঁ, ভালো করে বলো, ঘুষ খায় না কোন শ্রেণীর লোক? প্রথম শ্রেণীর। হ্যাঁ, তাহলে আমরা বলো, অঘুষ, ঘুষ খায় না, প্রথম আর দ্বিতীয়, এই শব্দগুলোর মধ্যে যে একটা যোগ সাজস আছে, এটা কি বুঝতে পারছো? জি স্যার। বলো, ঘুষ কেটা খায় না? প্রথম আর দ্বিতীয় শ্রেণীর লোক। আচ্ছা ঠিক আছে, যারা 3 নাম্বার তারা ঘুষ খায়, 4 নম্বরও ঘুষ খায়, 5 নম্বরও ঘুষ খায়। ঘুষ খায় মানে ঘুষ। বলো তো, ঘুষ কেটা খায়? 3, 4 আর 5। 3, 4, 5 খায়। আবার বলো, ঘুষ কেটা খায়? 3, 4, 5। 3, 4, 5 খায়। আর ঘুষ খায় না কে? 1, 2। 1, 2। গুড। আর মহাপ্রাণ, অল্প প্রাণকেও মনে রাখবার টেকনিকে, সেটা হলো এরকম,
জোর আছে যার, জোর জোর জোর, এই যে জোর, বলো কি আছে যার? জোর জোর আছে যার। জোর মানে 2 আর 4, বলো কি জোর মানে কি? 2 আর 4। তাহলে জোর আছে যার, প্রাণ আছে তার। এই দেখো 2 আর 4, জোর আছে যার, প্রাণ আছে তার। প্রাণ আছে মানে মহাপ্রাণ। প্রাণ আছে মানে কি? বলো জোর আছে যার, বলো প্রাণ আছে তার। প্রাণ আছে তার। আর এই দেখো জোর নাই যার, প্রাণ নাই তার, অর্থাৎ বিজুর। তাহলে কথাটাকে আমরা আরো ইজি করে এইভাবে বলতে পারি, জুর সংখ্যা মহাপ্রাণ, বিজুর সংখ্যা অল্প প্রাণ। বলো জুর সংখ্যা মহাপ্রাণ। আর বিজুর সংখ্যা। মহাপ্রাণ। আবার বলো জুর সংখ্যা, মহাপ্রাণ। বিজুর সংখ্যা। মহাপ্রাণ। আবার বলো জুর সংখ্যা, মহাপ্রাণ মহাপ্রাণ। বিজুর সংখ্যা। অল্প প্রাণ ঘুষ খায়, প্রথম তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তৃতীয় চতুর্থ পঞ্চম আর ঘুষ খায় না। প্রথম দ্বিতীয়। আর দ্বিতীয়। দেখো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে অনেকবার। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে অনেকবার। আমি একটা প্রশ্নের নমুনা দেখাই। এটা 25তম বিসিএসে আসছে, 31তম বিসিএসে আসছে। এই দেখো নিচের কোনটি অল্প প্রাণ, অঘুষ ধনী? এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। নিচের কোনটি অল্প প্রাণ অঘোষ ধ্বনি? নিচের কোনটি অল্প প্রাণ অঘোষ ধ্বনি? এগুলো উত্তর না, এগুলা সিরিয়াল। এগুলো কি, এগুলো কি, এগুলো কি? এবার আমি উত্তরটা লিখে দেখো। এই যে উত্তর ছিল চ। এখন এই জাতীয় প্রশ্নের উত্তর পরীক্ষার হলে জটপট ধরতে হলে কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হলো এরকম, নিচের কোনটি অল্প প্রাণ। এই অল্প প্রাণ কথা পড়ার পরে এরপরে কি বলছে এটা আর পড়া যাবে না, চট করে অপশনে চলে আসতে হবে। তো অপশনে এসে দেখতে হবে অল্প প্রাণ কোথায়। তো অল্প প্রাণ কি? বিজোড় সংখ্যা না? বলো অল্প প্রাণ কি? তাহলে এখানে পাইলা 5, এখানে পাইলা 3, আর এই যে পাইলা 1। তাহলে হয়ে গেল বিজোড় সংখ্যা অল্প প্রাণ পাওয়া। বলো কথা মাথায় গেছে কিনা? এরপরে দেখবা কি বলছে, অঘুষ বলছে। অঘুষ, ও আচ্ছা, অঘুষ তো ঘুষ খায় না। ঘুষ কে খায় না? প্রথম আর দ্বিতীয় শ্রেণীর। এই যে চ, প্রথম দ্বিতীয় শ্রেণী। তাহলে এই যে চ, উত্তর হলো চ। বাস পাওয়া গেছে। কিন্তু তুমি যদি একসাথে খুঁজো, এইভাবে যদি খুঁজো অল্প প্রাণ অঘুষ, অল্প প্রাণ অঘুষ, তাহলে ঝামেলা হয়ে যাবে। একটা নিশ্চিত হয়ে আর একটা সময় লাগবে না। বলো এই কথা বুঝছো না বুঝছো নাই? এটা এটা পরীক্ষা বিসিএস এর প্রশ্ন। নিচের কোনটি অল্প প্রাণ অঘুষ ধ্বনি, এটা বিসিএস এর প্রশ্ন। আর কি করে বের করবে এটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝে থাকলে আমাকে বলো তো। তোমরা যে দেখলে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, এই দেখো এটা আসছে। আসছে নিচের কোনটি মহাপ্রাণ ঘুষ ধ্বনি? তাহলে তুমি আমাকে বলো তো উত্তরটা কোথায়, বলো তো। উত্তরটা আমি সিস্টেম অ্যাপ্লাই করে বের করে আমাকে বলো তাড়াতাড়ি। নিচের কোনটি মহাপ্রাণ ঘুষ ধ্বনি, কোথায় উত্তরটা কোথায় আসে? বলো তাড়াতাড়ি বলো। চতুর্থ বর্গীয় বর্ণে। আবার বলো। চতুর্থ বর্গীয় বর্ণে। গুড 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 গুড, এইবার বুঝতে পারছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার বুঝতে পারছে। তাহলে আমাকে বলো ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে না? ওই যে বইয়ে যেভাবে সংজ্ঞা লেখা আছে এইভাবে সংজ্ঞা লেখা মুখস্থ কইরা কি এই জাতীয় প্রশ্ন উত্তর পরীক্ষা হলে গিয়া জটপট করতে পারবা? আর এখন 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 কি, এখন 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 কি
এটা অনেকটা সহজ হয়েছে। এখন পারবো স্যার। এখন পারবা না? জি স্যার। ইনশাল্লাহ জি এখন স্যার। পারবা, ইনশাল্লাহ এখন পারবা। আচ্ছা যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে গেল আমাদের অল্প প্রাণ, গেল আমাদের মহাপ্রাণ, গেল আমাদের ঘুষ, গেল আমাদের অঘোষ। অঘুষ। অঘোষ। হুম। আর ঘর কেন বানালেন? কথা এটা না? স্যার ঘর কেন বানালেন? ঘর বানালাম এই কারণে, এদেরও জন্মস্থানের নাম অনুসারে নাম আছে। এই দেখো, ক বর্গের জন্ম, ক বর্গের জন্ম হলো কণ্ঠে, সেই কারণে এরা হলো কণ্ঠ বর্ণ। চ বর্গের জন্ম হলো তালুতে, সেই কারণে এরা হলো তালব্য বর্ণ। ট বর্গের জন্ম হলো মূর্ধায়, সেই কারণে এরা হলো মূর্ধন্য বর্ণ। ত বর্গের জন্ম হলো দাঁতের গোড়ায়, সেই কারণে এরা হলো দন্ত বর্ণ। ক বর্গের জন্ম হইল উষ্টে, সেই কারণে এরা হলো উষ্ঠ বর্ণ। আর এই যে শুধু পঞ্চমগুলো একটা বিশেষ অঙ্গের কাছে ঋণী, সেই অঙ্গটার নাম হলো নাসিকা। তার নাম অনুসারে এদের একটা বিশেষ নাম আছে, নাসিক্য বর্ণ। নাম হলো নাসিক্য বর্ণ। নাম কি? নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কিন্তু এখানে 5টা, এখানে কটা? 5টা। 5টা। নাসিক্য বর্ণ করলাম, আরো 2টা আছে, এই যে একটা আর এই যে একটা, মোট 7টা। বলো তাহলে নাসিক্য বর্ণ কয়টা? 7টা। 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 নাসিক্য বর্ণ হলো 7টা। আচ্ছা, তাহলে সৃষ্টি কি আছে? সৃষ্টি? জি স্যার। আচ্ছা, সৃষ্টি আমাকে বলো তো, আমরা যে বর্ণগুলো এতক্ষণ পড়লাম, এই বর্ণগুলোর সর্বসাকুল্যে কতটা পরিচয় আমরা পাইলাম? বলো সৃষ্টি। স্যার সৃষ্টি কোনটা ঘোষ কোনটা না অঘোষ? না, সৃষ্টি কোথা থেকে দেখতেছে, কোথা থেকে দেখে? স্যার স্যার আমার হ্যাঁ, ভিডিও করা স্যার। না না, তুমি কোথা থেকে দেখতেছো? তোমার বাড়ি কোথায়? স্যার নারায়ণগঞ্জ। ও, কাছেই তো নারায়ণগঞ্জ। হ্যাঁ, জি স্যার। বলো তাহলে, স্যার বলো। ঘোষ না, অঘোষ। এইভাবে না, এইভাবে না, সংখ্যায় বলো কটা পাইছি। 10টা, 12টা, 7টা, 5টা, 9টা, এভাবে বলো কটা, তাড়াতাড়ি। স্যার 25টা। না, সৃষ্টি হয় নাই। স্যার কোশ্চেনটা একটু আবার করবেন প্লিজ। কোশ্চেনটা হলো, এই যে বর্ণগুলো পড়লাম আমরা, এই বর্ণগুলোর সর্বসাকুল্যে কটা পরিচয় পাইছি? সর্বসাকুল্যে কটা পরিচয় পাইছি? স্যার 5টা। নাসিক্য বর্ণ 7টা। 4টা পরি। একজনে প্রশ্ন করছে কয়টা? 7টা। সুনীলে উত্তর দিছে 9টা। এই নাসিক্য এখানে, এখানে 5টা, আর ওই যার 2টা আছে বর্ণ, অনুসরণ চন্দ্রবিন্দু। আচ্ছা বলো বলো বলো, কয়টা 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 প্রশ্ন, কয়টা 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 পরিচয় পাইছি? স্যার 5টা। ফারজানা আখি কি বলতে চায়? 4টা। পারলা না, কেউ পারলা না, কেউ পারলা না। উত্তরটা এবার আমি বলি। এই বর্ণগুলোর এ পর্যন্ত সর্বসাকুল্যে আমরা পরিচয় পাইছি 12টা। কটা পাইছি? 12টা। এবার আমি পরিচয়গুলো বলি আর তোমরা গণো। আমরা প্রথমে পাইছিলাম স্পর্শ বর্ণ, তারপরে পাইছিলাম বর্গীয় বর্ণ, তারপরে পাইছি মহাপ্রাণ, তারপর পাইছি অল্প প্রাণ, তারপর পাইছি অঘোষ, তারপর পাইছি ঘোষ, তারপর পাইছি কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ এবং নাসিক্য। বলো কটা 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 হয়েছে? 12টাই।
এখন কি এই 12টা পরিচয় বুঝতে পাইছো? জি স্যার এই জি স্যার 12টা পরিচয় থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসছে। আমি আশা করি যদি পরিচয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ তোমরাও তোমাদের পরীক্ষায় গিয়ে বুঝবা। বলো, কথা পরিষ্কার? জি জি স্যার স্যার। জুই কোথায় দেখে? জুই স্যার শরীয়তপুর। ওরে, শরীয়তপুর অনেক দূর, হ্যাঁ শরীয়তপুর অনেক দূর। খাদিজা কোথায় দেখে? খাদিজা? আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আমি সালাম। কুমিল্লা থেকে দেখছি কুমিল্লা থেকে দেখছো খাদিজা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে নাদিয়া, নাদিয়া নূর কোথেকে দেখে? স্যার আমি কুষ্টিয়া থেকে দেখছি। ওরে কুষ্টিয়া! আরে আমি কুষ্টিয়া গেছি একসময়, অনেক আগে। কুষ্টিয়া, কুষ্টিয়া, আহা আহ তোমাদের নামগুলো অনেক দূর দূর জায়গাগুলোর নাম শুনে শুনে আমি একটু আবেগ আপ্লুত হচ্ছি। তারপরে এই যে একে এ, এ, আর কি কার নাম দেখতেছি রে? জহুরা, হ্যাঁ হুমায়রা জহুরা। স্যার আমি পটুয়াখালী থেকে। ওরে বাপরে, আরো দূর নাকি? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা। আলামিন, আলামিন কোথেকে দেখে? আলামিন আলামিন কোথায় রে? আলামিন নাই। আহা, আলামিন সাউন্ড আসছে না। যাত্রাবাড়ি দেখে স্যার, যাত্রাবাড়ি। ও, তো তুমি কাছে আসো। হৈমন্তীশীল, হৈমন্তীশীল। স্যার খুলনা থেকে। ওরে খুলনা, খুলনা আমি কদিন আগে গেছিলাম, আবার যাবো খুলনা আগে বসে। খুলনা, খুলনা, গুড, ভেরি গুড। তো সারা দেশ থেকে দেখতেছো, ও গুড গুড। আজ বলো, তোমরা কি আমার পড়া বুঝতেছো? জি জি স্যার স্যার। জি স্যার, খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা, এবার চলো আমরা যাব বর্গের বাহিরের বর্ণগুলো। হুম, বর্গের বাহিরের বর্ণ আছে না, সেগুলো সেগুলো লেখো। অন্তস্থ জ, ব, র, ল। এই 4টা বর্ণকে অন্তস্থ বর্ণ বলে। অন্তস্থ বর্ণ বলে। অন্তস্থ কথার অর্থ হলো মাঝামাঝি। অন্যান্য বর্ণ যে জায়গা থেকে উচ্চারিত হয়, এরা হয় ওই স্থানগুলোর মাঝামাঝি অবস্থান থেকে। এই জন্য এদের নাম হলো অন্তস্থ বর্ণ। এদের আবার ইন্ডিভিজুয়াল নাম আছে। লকে বলে পার্শ্বিক বর্ণ। লকে বলে পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক। পার্শ্বিক বলে কি জন্যে? পার্শ্বিক বলে এই কারণে, আমরা যখন ল বলি তখন আল বললে জিহ্বাটা দাঁতের গোড়ায় লাগে আর 2 পাশ দিয়ে বাতাসটা বের হয়ে যায়, এই জন্য বলে পার্শ্বিক বর্ণ। রকে বলে কম্পনজাত। রকে বলে কম্পনজাত বর্ণ। কম্পনজাত বলে এই কারণে তার উচ্চারণে জিহ্বার অগ্রভাগে কম্পনের সৃষ্টি হয়। চা না চোর, এই যে কাঁপলো, এই জন্য বলে কম্পনজাত। বয়ের এমন কোনো নাম নেই। কেন নেই উত্তরটা পরে পাওয়া যাবে। অন্তস্থ জ, তাকে বলে তালব্য বর্ণ। তালব্য বর্ণ, তালব্য বর্ণ। অন্তস্থ জকে বলে তালব্য বর্ণ। বলো, কথাটা কি মাথায় গেছে? জি স্যার। জি স্যার আচ্ছা, এদের প্রাণের ঘুষের দরকার নাই। এবার আমরা এর পরের গুলা যাই, দেখো। এই 3টে বর্ণকে শীষ বর্ণ বলে। শীষ বর্ণ, শীষ। তালিবাস্য, দন্তাস্য, মূর্ধন্যস্যকে শীষ বর্ণ বলে। শীষ বর্ণ এই জন্য বলে, এদের উচ্চারণে ধ্বনি হয় শীষের মতো। তালিবাস্য, এই যে দন্তাস্য, এই যে শীষের মতো ধ্বনি হয় বলে এদেরকে শীষ বর্ণ বলে। 3টা। আর এই 4টাকে বলে উষ্ণ বর্ণ। মাথায় রেখো, উষ্ণ মানে শ্বাস। উষ্ণ মানে শ্বাস।
এদেরকে আবার ঘর্ষণজাত বর্ণ বলে। ঘর্ষণজাত বর্ণ, ঘর্ষণজাত। এই যে এদের উচ্চারণে এই যে মানে এবার তোমাদের প্রশ্ন হলো যে স্যার উৎস বর্ণটা কেন বলে, উৎস বা শ্বাস বর্ণটা কেন বলে? উৎস বা শ্বাস বর্ণ বলে এই কারণে, দেখো শ্বাস তো বুঝোই, শ্বাস মানে আমাদের যে শ্বাসটা, এইখানে দেখো, এটা দেখলে পরে ভালো করে বুঝবা। আমরা যখন বলি প্রেম, তখন আমাদের শ্বাসটা বন্ধ হয়ে যায়, প্রেম। দেখো তো আর কিছু বলার থাকে? প্রেম বলার আছে? আমরা কি বলি, আমরা কি এভাবে বলি যে আমি প্রেমও করি, এভাবে শ্বাস চালাই, প্রেমও করবো, বলি 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 না। এ দেখো, এটা হলো মন, মন বলি শ্বাস বন্ধ হয়ে যায়, মন। আমি কি বলি আমার মনও ভালো না, এভাবে বলি আমরা? না, বলি না। অর্থাৎ এই বর্ণগুলোর উচ্চারণের যে শেষে শ্বাসটা আছে, এই শ্বাসটা অটোমেটিক্যালি কাট হয়ে যায়, কাট কাট। কিন্তু ওই যে চারখানা বর্ণ আছে না, এদের উচ্চারণে শেষের যে শ্বাস আছে এটা কাট হয় না, কাট তো হয়ই না, উপরন্ত তোমার ভেতরে শ্বাস থাকবে যতক্ষণ, তুমি ততক্ষণ টেনে যেতে পারবে। কিরকম? এই যে আমাকে বলো তো দেখি, বলো তো এটা কি লিখছি বলো? দেখো তো এই যে ইস, তোমার শেষে কি শ্বাসটা বন্ধ হয়ে গেছে? ইস, শ্বাস বন্ধ হয়েছে? শ্বাস তো বন্ধ করা যাবেই না, উপরন্ত যতক্ষণ তোমার শ্বাসটা থাকবে ততক্ষণ টানতে পারবে। ইস, এই যে বলো তো দেখি, বলো তো দেখি এটা কি? এটা উহ না, এর উচ্চারণ হলো উ হু 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 হু। শ্বাস বন্ধ হয় নাই। শ্বাস বন্ধ হয় না, হা, শ্বাস বন্ধ হয় না। এই শ্বাস বন্ধ হয় না বলে এদেরকে উচ্চবর্ণ বা শ্বাস বর্ণ বলে। বলো, কথা মাথায় গেছে কিনা? আর ঘর্ষণ হয় বললে সাউন্ড যখন বেড়ে তখন দুই পাশে এটা ঘর্ষণ হয়, এই যে ইস, এই জন্য ঘর্ষণজাত বর্ণ বলে। বলো, কথাটা ভালো করে মাথায় গেছে না মন্দ করে গেছে বলো? তো ভালো করে গেছে। ভালো করে। আচ্ছা, এখন বলো তো ঘরের ভেতরে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে তিনি কে? বলো। কিন্তু কিন্তু সে হলো মহা ঘুষখোর বর্ণ। বলো কি বর্ণ? মহা ঘুষখোর। বলো তো মহা ঘুষখোর মানে কি? বলো, মহা ঘুষখোর মানে কি? বলো, কি বুঝলা? মহা ঘুষখোর মানে হলো মহা প্রাণ আর ঘোষ। আর ঘুষ। হ্যাঁ, এই যে মাথায় রেখো, হইলো মহাপ্রাণ ঘুষ বর্ণ, মহাপ্রাণ। আচ্ছা, আর তার যে তিনজন প্রতিবেশী আছে না, দেখো তার তিনজন প্রতিবেশী আছে না, এরা হলো তার সম্পূর্ণ বিপরীত চরিত্রের। আমাকে বলো তো, যদি বিপরীত চরিত্র হয় তাহলে কি হবে? অল্প প্রাণ আর অঘোষ। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এরা হলো অল্প প্রাণ অঘোষ। হ্যাঁ, অল্প প্রাণ অঘোষ। আমাকে বলো তো, এই চারটা বর্ণের কিন্তু অনেকগুলো পরিচয়, অনেকগুলো পরিচয় পাইছি আমরা। বলো পরিচয়গুলো ফকফকা হয়েছে কিনা? ফকফকা, ফকফকা। বলো বলো, কি বলে খাদিজা? কি বলে খাদিজা? খুব গুরুত্বপূর্ণ কইলাম। আচ্ছা বলো তো, এই বর্ণগুলো কি তোমরা বইয়ে পড়ো নাই? বইয়ে পড়ছো, বইয়ে পড়ছো, অনেকবার পড়ছো তোমরা। কিন্তু আমাকে বলো তো, তোমরা যে অনেকবার পড়ছো, অনেকবার পড়ার পরেও কি এগুলো সম্পর্কে তোমাদের ধারণা পানির মতো পরিষ্কার হয়েছে কখনো? কিন্তু আজকে কি হয়েছে? স্যার হয়েছে স্যার পরিষ্কার।
হুম আজকের এই পড়া তোমাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ, একদম ডেফিনেটলি হেল্প করবে। আচ্ছা, তাহলে গেল আমাদের এগুলো ভালো করে লিখছো তো? হুম। এবার জি আসো, স্যার। এবার আসো আর একটু নুমান আসে নাই না স্যার? না, বললাম স্যার দিতে পারবো না। এই দেখো দস্যুন্যর দস্যুন্যর এই দুইটাকে বলে তারণজাত বর্ণ। তারণজাত কেন বলে তারণজাত? এদের উচ্চারণে জিহ্বায় তাড়নার সৃষ্টি হয়, ফলে জিহ্বাটা উল্টে যায়। জিহ্বাটা এই তো জিহ্বাটা এটা উল্টে গিয়ে এই জায়গাটা উপরের দিকে লাগে, এই জায়গাটা উপরের দিকে লাগে, জিহ্বাটা উল্টে যায়। এই যে এই তো আমাদের জিহ্বাটা এমনি উল্টে যায়, উল্টে এই জায়গাটা উপরের দিকে লাগে, হ্যাঁ, তাড়নার সৃষ্টি হয়, এই জন্য বলে তারণজাত। এই তারণজাত বর্ণ দুটোর ঘুষ আর প্রাণ আছে, কিন্তু ঘুষ আর প্রাণটা যদি আমি তারণজাত রাইখা তোমাদের লেখাই দেই তা মনে থাকবে না। আর একটু কৌশলে শিখলে মনে থাকবে দীর্ঘদিন। সেটা হলো, দেখো তো দুজনের নিচে দুইখানা ফুটা আছে না, ও দুইখানা ফুটা আমরা মুচ্ছা দিই। এ এ এ এ এ আমাকে বলো, এই ফুটা দুইখানা মুছে দিলে তারা কি হয়ে যায়? দোয়াটো হয়ে যায়। হ্যাঁ, তাহলে এবার আমাকে বলো তো, প্রাণের প্রশ্নে ড কোন প্রাণ? ট ট ড, সে বিজয় সংখ্যা, বিজয় সংখ্যা ট ট ড, বলো কোন প্রাণ? প্রাণের প্রশ্নে ড, প্রাণের প্রশ্নে ড কোন প্রাণ বলো? অল্প প্রাণ, হ্যাঁ অল্প প্রাণ, অল্প প্রাণ। কেন অল্প প্রাণ ভুলে গেছো? কেন অল্প প্রাণ কেন? স্যার বাতাস বেশি লাগে না। না না, বিজুর সংখ্যা, জি স্যার, বিজুর সংখ্যা। জি স্যার। হ্যাঁ, আমি কই নাই অল্প প্রাণ মহাপ্রাণ শিখাই নাই, জোর সংখ্যা মহাপ্রাণ, বিজুর সংখ্যা অল্প প্রাণ, তাহলে বিজুর সংখ্যা। এখন এইগুলো অল্প প্রাণ, ঘুষের প্রশ্নে কি বলো দেখি, বলো। ঘোষ স্যার, ঘুষ, হ্যাঁ কেন ঘুষ বলো তো? নাম্বারে আছে। 3 নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ড হলো অল্প প্রাণ ঘুষ। আমার বলতো ঢ প্রাণের প্রশ্নে কি? স্যার প্রাণের প্রশ্ন স্যার মহাপ্রাণ। মহাপ্রাণ। কেন 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 মহাপ্রাণ? জোর সংখ্যা, কেন মহাপ্রাণ? তাহলে মহাপ্রাণ। বলতো ঘুষের প্রশ্নে কি? স্যার ঘুষ, ঘুষ, হ্যাঁ কেন ঘুষ? 3 4 5 ঘুষ নাম্বার পায়, স্যার 4 নাম্বার। হ্যাঁ এই জন্য ঘুষ। তুমি যখন ড ঢ দইরা প্রাণ ঘুষ খুঁজবে তখন খুব সহজে তোমার মনে চলে আসবে। আর দশিন্নরে পড়ে যদি শিখো ভুলে যাবে তুমি। কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এইবার আমি আবার ফোঁটা দুইখানা দিয়ে দিলাম, ওকে বলো। তাহলে দশিন্নর পরিচয়গুলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই 3টে বর্ণকে বলে পরাশ্রয়ী বর্ণ। বলে কি বর্ণ বলে? এদের আরেকটা নাম আছে, অযুগ বাহ বর্ণ। অযুগ, অযুগ বাহ। বাহ মানে প্রয়োগ, অযুগ বাহ মানে যারা যুগ ছাড়া প্রয়োগ হয় না, অন্য যুগ ছাড়া প্রয়োগ হয় না। তাহলে পরাশ্রয়ী বর্ণ বা অযুগ বাহ বর্ণ। বলো পরাশ্রয়ী বর্ণ বা অযুগ বাহ বর্ণ। স্যার এখানে তো চন্দ্রবিন্দু ছাড়া কিছু বুঝতেছি না। হ্যাঁ, এই যে এটা বিসর্গ, এটা অনুস্বর। জি স্যার, জি স্যার, জি স্যার। বুঝছো বুঝছো? জি স্যার আচ্ছা, বুঝছি। এই 3টা বর্ণের আরো 2টা বৈশিষ্ট্য আছে, সেই কারণে এই চেহারাটা ভালো করে মনে রাখো। এই চেহারাটা, বলো এই চেহারা মনে থাকবে?
স্যার অযোগ বাহক কেন স্যার? বাহ মানে প্রয়োগ, প্রয়োগ। ও মানে না, যোগ মানে যুক্ত বুঝোই, অযোগ মানে যুগ না, বাহ মানে প্রয়োগ, অর্থাৎ যোগ ছাড়া প্রয়োগ হয় না। এটা অন্য ও যোগ আচ্ছা, ছাড়া কি প্রয়োগ হয় না। প্রয়োগ হয় না, এই জন্য অযোগ বাহ বর্ণ বলে। আচ্ছা, এই চেহারাটা মনে রাখবা। কেন মনে রাখবা? এই কারণে মনে রাখবা, এরা এরা ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরচিহ্ন গ্রহণ করতে পারে না। স্বরচিহ্ন কি করতে পারেন। গ্রহণ করতে পারে না। এরা যে স্বরচিহ্ন গ্রহণ করতে পারে না, এর একটা উদাহরণ দেখাই আমি। দেখো, দেখাবো দেখাবো দেখাবো। জি তো স্যার। দেখান স্যার। আমি একটা নাম লিখবো, তোমরা বলবো আমি নামটা কি লিখছি। হ্যাঁ, ভালো করে দেখা বলবা নামটা কি লিখছি। বলো তো এই নামটা কি লিখছি, বলো বলো বলো, সৃষ্টি বলো, এই নামটা কি লিখছি বলো, এই নামটা কি বলো, নামটা কি বলো। স্যার কিছুই না। উচ্চারণ তো আসতেছে না স্যার। স্যার আসতেছে না তো কিছু। এটা হলো সৃষ্টির শাশুড়ির নাম। আচ্ছা, না তাহলে স্যার, এরকম করে বললে স্যার অনেক কিছু হয়ে যাব। হ্যাঁ যে বললেন না যে শাশুড়ি, হ্যাঁ শাশুড়ি এরকম বললে তো যে ডাইনি মার্কা হয়ে যাব। তোমার কথাটা স্পষ্ট হয় নাই, কথাটা ভালো করে আমি বুঝতে পারছি না অবশ্য। হ্যাঁ, তুমি যে বলছো কথাটা স্যার বললেন না, বলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে সৃষ্টির শাশুড়ির কথা বললেন না, হ্যাঁ, শাশুড়ির নাম যদি এটা হয় তাহলে কি হইলো? এটা হইল না। হ্যাঁ, এর মানে হইল না, এর অর্থ হলো এই যে আমি সৃষ্টির শাশুড়ির নাম জানি না। কি বলো, এবার কি হইলো? জি জি স্যার। স্যার। তাহলে এর অর্থ হলো, ভালো করে তাকাও, এগুলা তো ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বর চিহ্ন গ্রহণ করতে তারা পারছে না। কারণ যে কোনো ব্যঞ্জন তো স্বরচিহ্ন গ্রহণ করে, তাই না তাই না তাই না, কয় রসিকার কি এই যে স্বরচিহ্ন গ্রহণ করলো, কিন্তু এই তিনটে পারে না। বলো মর্ম কথাটা ক্লিয়ার কিনা, বলো মর্ম কথাটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, চলে যা, স্যার বলো স্যার বলো। স্বরচিহ্ন বলতে কি আকার, রসিকার, আকার, হ্যাঁ, দীর্ঘিকার? আকার রসিকার রসুকার একার ওইকার এগুলো আর কি। ওই যে আমরা কার পড়ছি না, জি স্যার, কারই হচ্ছে স্বরচিহ্ন না? কারই স্বরচিহ্ন। হ্যাঁ, কার কি বলে স্বরচিহ্ন, হ্যাঁ, কারই হলো স্বরচিহ্ন। তাহলে কথা এবার ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। আচ্ছা, এবার আসো ফলা। ফলা, স্যার ফলা কারে আজকে কয়? হ্যাঁ, হুম, বলো আজকে কি আজকে আজকে কি বলো, ফলা কাকে বলে? ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ তো ফলা বলে। তাহলে এখানে তাকাও তো দেখি, এখানে তাকাও তো দেখি, এখানে তাকাও তো, এটা কি ফলা না? জি স্যার, বফলা। এটা কি সংক্ষেপ হয়েছে? না স্যার। তাহলে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, বলো এখন কি সংক্ষেপ হয়েছে? না স্যার। এটা বড়, এটা ছোট। তাহলে তো তোমাদের ওই কথাটা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, এই কথাটা এখানে প্রমাণ হয় না। প্রমাণ হয়েছে? স্যার। হয় নাই। আচ্ছা, আবার দেখো তো, বলো তো এটা কি লিখছি? খণ্ডত্ব। এটা কিন্তু এটা কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ খণ্ডত্ব, কিন্তু আমাকে বলো তো এটা কি ফলা? না না স্যার। স্যার। তাহলে তো তোমাদের এই কথাটা হচ্ছে না। তোমরা যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এই কথা কইয়া কইয়া জীবন যৌবন শেষ করছো। এই ঠিক তো, ঠিক তো। জি স্যার, এরকমই তো পড়ছি। কিন্তু কিন্তু এখন যে আমি যে বাস্তব উদাহরণটা দিলাম, এর সাথে কি তোমাদের ওটার মিল খুঁজে পাইতেছো? না না স্যার। তো স্যার। পাইতেছো না। এর মানে ঘটনা আছে, ঘটনা কি আছে বলো, ঘটনা কি আছে? ঘটনা। ঘটনা আছে। তোমাদের কথা সত্যই, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, কথাটা সত্যই, কিন্তু এর নিহিত রহস্য তোমরা জানো না। নিহিত রহস্য জানো না, যে তার প্রমাণ হলো এই যে এইটা প্রমাণ। এটা কিন্তু ফলা
কিন্তু সংক্ষেপ না, এটা কিন্তু সংক্ষেপ কিন্তু ফলা না। তাহলে বোঝা গেল কি আছে, কি আছে বলো? ঘটনা আছে স্যার। ঘটনা আছে। ঘটনা আছে স্যার। এবার ঘটনাটা দেখো, দেখো এই দেখো, এই যে বর্ণটা, এটার ভিতরে আছে ক আর মূর্ধন্য ষ। এই কথা তোমরা জানো না? জি স্যার। জানো। জি স্যার। কিন্তু আমাকে বলো তো, এই ভাবে দেখো, এই বনের এই যে একটা গুল্লা আছে, গুল্লা গুল্লা, এই গুল্লাটা কি এই কথা মিন করে যে এই গুল্লাটা হলো মূর্ধন্য ষর পেটটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই যে উপরের উপরের গুল্লাটা, এটা হলো মূর্ধন্য ষর পিঠটা। বল কথা কও, না স্যার। না এটা মিন স্যার। করে? না ওই না যে স্যার। ওই যে গুল্লাটা, এটা হলো কয়ের কানটা, এগুলো মিন করে? না স্যার। মিন করে না। না স্যার। এর মানে হলো এটা একটা যুক্ত বর্ণ, এর ভিতরে আছে ক আর মূর্ধন্য ষ, কিন্তু ক আর মূর্ধন্য ষের জন্য কোনো চিহ্ন এখানে নাই। বলো, এই কথাটা মাথায় গেল? জি স্যার। এবার এখানে দেখো, এবার এখানে দেখো, এটা হলো অ আর দন্তান্ন, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। ঠিক। জি স্যার। এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটা হলো দন্তান্ন নির্দেশক চিহ্ন। বল, এই চিহ্ন কি বোঝায়? দন্তান্ন নির্দেশক চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, দেখো, এটাও একটা যুক্ত বর্ণ, এটাও একটা যুক্ত বর্ণ, এটাও যুক্ত বর্ণ, এটাও যুক্ত বর্ণ। কিন্তু এই যুক্ত বর্ণের ভিতরে যে দুটো বর্ণ আছে, ওই বর্ণগুলোর জন্য এখানে কোনো বিশেষ চিহ্ন নাই। আছে কি? নাই। না স্যার। এইটা, এই যে যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণের ভিতরে দন্তান্নর জন্য একটা বিশেষ চিহ্ন আছে, এই যে চিহ্নটা দন্তান্ন নির্দেশক। তাহলে এইবার শুনো, যে ব্যঞ্জনগুলো আরেকটা ব্যঞ্জনের সাথে যুক্ত হলে তার একটা বিশেষ চিহ্ন বা আকৃতি বা সংক্ষিপ্ত রূপ নির্ধারণ করা আছে, আগে থেকে নির্ধারণ করা আছে। যাদের রূপ নির্ধারণ করা আছে এরা হলো ফলা। আর এইরকম নির্ধারিত রূপ ফলা বর্ণ হলো মাত্র 6টা, সুতরাং ফলাও 6টা। আমার বলো, তুমি কথাটা বুঝতে পারছো? বুঝতে পারো নাই? আর আরেকবার বলেন। আরেকবার বলি, হ্যাঁ, কঠিন জিনিস বলতে হয় কয়েকবার করে। কথাটা আমি আবার বলি, বাংলা ভাষায় যুক্ত বর্ণের সংখ্যা 2 শতাধিক। বলো কয়টা? 2 2 শতাধিক। শতাধিক। ওই বর্ণগুলির মধ্য থেকে 6টা যুক্ত বর্ণ আছে। কটা কয়টা কয়টা? 6টা। 6টা যুক্ত ছয়টা। বর্ণ। 6টা যুক্ত বর্ণ 6টা। আছে। এরা যখন যুক্ত হয়, এদের যুক্ত হলে একটা বিশেষ আকৃতি, ফরম্যাট বা চিহ্ন আগে থেকে রেডি করা আছে, তৈরি করা আছে, যে চিহ্নগুলোকে ফলা বলে। আর ওইরকম বড় কটা বললাম? 6টা। বলো কটা কটা? 6টা। আচ্ছা, তোমরা ফলার 6টা। সংজ্ঞাটা লেখো, এরপর আমি ওই 6টা বর্ণ দেখাই দিব। লেখো 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 লেখো। ব্যঞ্জন বর্ণের সাথে, লেখো লেখো, তোমরা লেখো লেখো লেখো। ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে, লেখো, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে 6টি যুক্ত ব্যঞ্জনের জন্য, 6টি যুক্ত ব্যঞ্জনের জন্য একটি বিশেষ আকৃতি, চিহ্ন, আরেকবার বলেন। ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে 6টি যুক্ত ব্যঞ্জনের জন্য একটি বিশেষ আকৃতি, চিহ্ন বা সংক্ষিপ্ত রূপ নির্ধারণ করা আছে, নির্ধারণ করা আছে। যে চিহ্ন বা রূপগুলো, যে চিহ্ন বা রূপগুলো ফলা নামে অবহিত হয়ে থাকে,
যে চিহ্ন বা রূপগুলো ফলা নামে অবহিত হয়ে থাকে। তো হয়ে থাকে। বলো, কথা লিখতে পারছো? জি স্যার। এবার এগুলো হলো বইলে আমি লেখাই দিছি, দেখো। অন্তস্থ জ, ব, র, ল, ম, দন্ত্যান্ন, অবলিক মূর্ধন্য। এটা ফল হিসাবে একটাই, এই যে এগুলো। এবার আমি কার চিহ্ন কিরকম এটা দেখাচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখবা। যে অন্তস্থ দ, তার চিহ্ন হইলো এই যে এটা। পাশে একটা উদাহরণ দিয়ে রাখবা, এই যে এটা। ব, তার কোনো চিহ্ন নাই। তার চিহ্ন নাই কেন? তার কোনো উচ্চারণও নাই। এই দেখ, ওই যে বলছিলাম যে ফলার এমন কোনো নাম নাই, এর নাম নাই, এই যে উত্তরটা এটা। তারপরে র, তার চিহ্নটা হইলো এই যে এটা। একটা উদাহরণ দিয়ে রাখবা, এই যে বয় র ফলা। ল, তার চিহ্ন হইলো এই যে এটা। একটা উদাহরণ দিয়ে রাখো, এই যে ক্লান্ত বলি আমরা লিখি, ক্লান্ত। ম, তার চিহ্ন হইল এই যে এটা। একটা উদাহরণ দেয়া রাখি আমরা, এই যে আমরা লিখি আত্মা, আমরা লিখি আত্মীয়। দন্ত্যান্ন, তার চিহ্ন হইল এই যে এটা। একটা উদাহরণ দেয়া রাখা যায়, এই যে এটা। মূর্ধন্য, তার চিহ্ন হইল এই যে এটা। একটা উদাহরণ দেওয়া যায়, এই যে এটা। বলো তো লেখাটা হয়েছে কিনা? স্যার হয়েছে। খালি লেখা হয়েছে, কিন্তু বুঝা হয়েছে কিনা বলো? না স্যার। বুঝাও নাই? স্যার দ্বিতীয়টা বুঝি নাই, এটা কি কিসের সাথে কি জানি। দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয়টা কোনটা? এটা 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 জয় করে। এটা জি এটা স্যার। হ্যাঁ, জি স্যার। ওটা বফলা। ওই যে কিন্তু শরীরে ব আছে, ব ব, এটা উচ্চারণ হয় না, এই যে বফলা। এই যে এটা 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 ওই আমি আগে লিখছিলাম যে এই যে এটা এটা। ও স্যার এখন বুঝছি। এখন বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। এবার দুইটা নোট লেখো, দুইটা নোটের মধ্যে এই ফলার জ্ঞান সম্পূর্ণ হবে। এই এই- এই- এই চারটা চারটা তুলছো? জি স্যার। হ্যাঁ, লেখো। স্যার নোট 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 লেখো। প্রথম নোটে লেখো, লেখো বফলার কোনো উচ্চারণ নেই। ও, সমস্যা হয়ে গেছে। লেখো লেখো, বফলার কোনো উচ্চারণ নেই। লেখছো লেখছো? বফলার কোনো উচ্চারণ নেই। উচ্চারণ যেমন নেই। স্বাধীন, যেমন স্বাধীন, এটা উদাহরণ লেখো। যেমন স্বাধীন, এই যে স্বাধীন, স্বাধীন। কিন্তু লেখো, কিন্তু বফলা যুক্ত বর্ণ, কিন্তু বফলা যুক্ত বর্ণ শব্দের মধ্যে বা শেষে অবস্থান করলে, লেখো বফলা যুক্ত বর্ণ শব্দের মধ্যে বা শেষে অবস্থান করলে যে বর্ণের সাথে বফলাটি যুক্ত থাকে, লেখো যে বর্ণের সাথে বফলাটি যুক্ত থাকে তার উচ্চারণ দ্বিত্ব হয় বা দুইবার হয় বা ডাবল হয়, এটা লিখলি হইলো। যেমন যেমন লেখা, উদাহরণ লেখো, এই যে এই যে এই যে অন্যয়, এই যে ডাবল হয়েছে। শেষে যদি হয় এই যে বিশ্ব, এই যে বিশ্ব। বলো এই কথাটা কি বুঝছো? বফলা উচ্চারণ শব্দের মাঝখানে বা শেষে হইলে যার সাথে বফলা যুক্ত থাকে তার উচ্চারণ ডাবল হয় বা দ্বিত্ব হয় বা দুইবার হয়, একই কথা। যেমন অন্যয়, বিশ্ব, দ্বিত্ব, এটা একটা উদাহরণ। এই যে এই যে এই যে এই যে প্রথমে আসে উচ্চারণ নয়, কিন্তু শেষে আসে যার সাথে আসে তার উচ্চারণ ডাবল, দ্বিত্ব। বলো কথাটা কি মাথায় গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার এবার লেখো উল্লেখ্য যে, লেখো উল্লেখ্য যে, লেখো উল্লেখ্য যে বর্ণমালায় আরেকটি ব আছে। এক মিনিট এক মিনিট। লেখো উল্লেখ্য যে বর্ণমালায় আরেকটি ব আছে, ব্র্যাকেটে লিখবা বর্গীয় ব। এই যে লেখো বর্গীয় ব।
উল্লেখ্য যে বর্ণমালায় আরেকটি ব আছে, ব্র্যাকেটে লিখবা বর্গীয় ব। সর্বত্রই যার উচ্চারণ হয়, লেখো সর্বত্রই যার উচ্চারণ হয়, সর্বত্রই যার উচ্চারণ হয়, সর্বত্রই যার উচ্চারণ হয়। সে যেখানে থাকুক উচ্চারণ থাকবে। এই যে বল, এই যে সব, এই যে সম্বল, এই যে লম্বা, অর্থাৎ দুইটা ব আমাদের, একটা অন্তস্থ ব, একটা বর্গীয় ব। অন্তস্থ ব এখন আর গণা নাই, কিন্তু তার ব্যবহারটা আছে, আর এই বটা আমরা গণে থাকি। বর্গীয় বকে আমরা গণি। বুঝবো কি করে কোনটা অন্তস্থ কোনটা বর্গ? যেই বর্গের উচ্চারণ নেই এটা হলো ফলার ব বা অন্তস্থ ব, আর যে বয়ের উচ্চারণ আছে এটা হলো বর্গীয় ব। এই যে এটা হলো আমাদের বর্গীয় ব। বলো স্যার, তো এই যে অন্যয় বিশ্বদিত এটা ছিল হচ্ছে অন্তস্থ ব। অন্তস্থ ব মানে ফলার ব। অন্তস্থ আচ্ছা ব আচ্ছা, মিন্স ফলার ব, একই জি কথা। স্যার। হ্যাঁ, আর এগুলো হলো বর্গীয় ব। বর্গীয় ব। বলো কথাটা মাথায় গেছে কিনা? স্যার গেছে স্যার। হুম। এবার পরে পরে নোটটা লেখো। লেখো র ফলার উচ্চারণ বর্ণের পরে, র ফলার উচ্চারণ বর্ণের পরে হয়ে থাকে। র ফলার উচ্চারণ বর্ণের পরে হয়ে থাকে, তবে আগেও হতে পারে। লেখো আগেও হতে পারে, আগেও হতে পারে। দাঁড়িয়ে দাও, দিয়ে লেখো র ফলার উচ্চারণ যদি বর্ণের আগে হয়। লেখো র ফলার উচ্চারণ যদি বর্ণের আগে হয়। র ফলার উচ্চারণ যদি বর্ণের আগে হয়, তাহলে রেফের আকার ধারণ করে বর্ণের মাথায় অবস্থান নেয়। র ফলার উচ্চারণ যদি বর্ণের আগে হয়, তাহলে রেফের আকার ধারণ করে বর্ণের মাথায় অবস্থান নেয়। হ্যাঁ, কথা লেখছো লেখছো লেখছো। জি স্যার। এবার উদাহরণটা দেখো, দেখলে বুঝবা। এই উদাহরণ দেখো, এই বড় ফলা, এই বড় ফলার অর্থ হইলো আগে ব পরে হইলো র। একটা উদাহরণ পাশে লিখে রাখো, তাহলে মনে থাকবে। এই দেখো ব্রহ্ম, আর এই যে দেখো এ এ এ এ, এই যে দেখো এটা হলো আগে র পরে ব। একটা উদাহরণ দিয়ে দেই, এই যে সর্ব। বলো তো কথাটা মাথায় গেছে কিনা? গেছে। মাথায় রেখো, এই যে রেফটা, এটা হলো র ফলার একটা ফরম্যাট। হ্যাঁ, বলো রেফটা কি র ফলার একটা ফরম্যাট। format। আর মাথায় রেখো এগুলাকে অনুবর্ণ বলে, অনুবর্ণ। রেপটা অনুবর্ণ, অনুবর্ণ। রেপ স্যার শুধু রেপটা। এটা অনুবর্ণ, রেপ ফলা সবগুলোকে অনুবর্ণ বলে। এ কথা মাথায় রেখো। অনুবর্ণ মানে ব্যঞ্জন বর্ণের তিনটা সংক্ষিপ্ত রূপ আছে। একটা রেপ, একটা ওই যে আমরা ফলা বললাম, বুঝছো? আর আরেকটা আছে যে এরকম, এগুলা কিন্তু ফলা না। যেমন এই যে আমরা লিখি না স্কুল, এই যে স্কুল লিখছি না স্কুল, এই যে এই যে তিনটা ছটা, এটা হলো ব্যঞ্জন বর্ণের একটা এই যে অনুরূপ, সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, তাহলে এই অনুবর্ণের মধ্যে তিনটা জিনিস পড়ে, ফলাও পড়ে, রেফও পড়ে, আর ওই গোয়েন্দা সইটাও পড়ে। অনুবর্ণ। বলো অনুবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, বা বিকল্প রূপ বললে হয়। ব্যঞ্জন বর্ণের তিনটা বিকল্প রূপ আছে, একটা ফলা, একটা রেফ, একটা ওই যে এটা, এগুলাকে বলে অনুবর্ণ। বলো কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আজকে বলো দেখি ফলা সম্পর্কে কি তোমাদের ধারণা আজকে পরিষ্কার হয়েছে? ফলা সম্পর্কে তোমরা এতকাল যা জেনেছো, আজকে যা জেনেছো, এই দুই জানার মধ্যে তফাৎ নাই? স্যার। বলো বলো, তফাৎ আছে না নাই? আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করবো, আমি একটা বাড়ির কাজ দিয়ে দিই।
যেহেতু তোমাদের কাছে প্রশ্ন আবার ক্লাস আছে, প্রশ্ন আছে না? শোনো, তুমি একটা কাজ করবে, আজকে যা শিখলে আমার কাছে এই শিক্ষা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে এমন 10টা করে প্রশ্ন আগামী ক্লাসে লিখে নিয়ে আসবা, আমাকে শোনাবা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, করো করো করো। স্যার ল কে পার্শ্বিক বর্ণ কেন বলছি? ওই যে এদিকে তাকাও, আমাদের তাকাও, আল বললে জিহ্বাটা দাঁতের গোড়ায় লাগে আর 2 পাশ দিয়ে বাতাসটা নির্গত হয়, 2 পাশ দিয়ে বাতাসটা বের হয়, এই জন্য বলে পার্শ্বিক। ওকে আর স্যার। আর কোনো প্রশ্ন? যাই, তুমি কি আমার বাড়ির কাজটা বুঝতে পারছো? বাড়ির ছিল কাজটা বুঝতে পারছো? বাড়ির কাজটা বুঝতে পারছো? স্যার জি এই স্যার। আজকে যা পড়লা, এই পড়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে এমন 10টা প্রশ্ন আগামী ক্লাসে লিখে নিয়ে আসবে। বলো মাথায় গেছে কিনা? আর স্যার আগামী ক্লাসে অবশ্যই লিখে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের এখানে শেষ করলাম, আজকে। খুদা হাফেজ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, যাও, থ্যাংক ইউ তোমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, পড়া কি ভালো লাগছে? পড়া ভালো লাগছে? স্যার ভালো লাগছে স্যার। স্যার থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ। পরে ক্লাসটা করে সাথে ইন্টার